আসসালামু আলাইকুম দর্শক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এআইবি কোর্স সলিউশনের ফেসবুক পেজ থেকে আমাদের আজকের লাইভ সেশনে। শুরু করার আগে আমরা ১ মিনিট অপেক্ষা করি যেন দর্শকবৃন্দ আমাদের সাথে যুক্ত হন। আমরা ১ মিনিট অপেক্ষা করছি যেন দর্শকবৃন্দ যুক্ত হন আমাদের সাথে। আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি লাইভটি শেয়ার করে আপনাদের বন্ধু বা প্রিয়জনের সাথে আমাদের আজকের আলোচনাটা শেয়ার করুন। তারা ইনশাআল্লাহ উপকৃত হবে। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা অবশ্যই আপনাদের যেকোনো প্রশ্ন, যেকোনো সাজেশন আমাদের এই লাইভের কমেন্ট সেকশনে জানান। ওকে, আমরা তাহলে এখন শুরু করতে পারি দর্শকবৃন্দ। আমাদের আজকের আলোচনার বিষয়টা আপনারা ইতিমধ্যেই জানেন। আজকের বিষয় হচ্ছে মাই ফিউচার মাই ক্যারিয়ার। আমি আহসানুল কবির হোসেন, এক্স এআইইউবিএন 15 ব্যাচ ট্রিপল ই আছি আপনাদের সাথে। আপনারা ইতিমধ্যে যারা আমাদের এই লাইভ সেশনে যুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা সবাই জানেন শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক অগণিত সমস্যা দূর করার লক্ষ্য নিয়ে এআইইউবি কোর্স সলিউশন ২০১৫ সালে যাত্রা শুরু করে। এখন মাশাআল্লাহ ১৯,০০০ শিক্ষার্থীর একটি বিরাট পরিবারের রূপ নিয়েছে এআইইউবি কোর্স সলিউশন। পরিবার বলছি এই জন্য, কারণ এখানে সকল ডিপার্টমেন্টের সকল এডুকেশনাল কোর্সের সমাধান দেওয়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজের ইনফরমেটিভ ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়, যেমন টেকনিক্যাল টিউটোরিয়ালস, প্রবলেম সলিউশনস, ক্যারিয়ার গাইডলাইন এবং আরো অনেক কিছু। আর সেই ধারাতেই আমাদের আজকের লাইভে আলোচনা করব শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে। আপনাদের ভালো লাগার ক্যারিয়ার নির্বাচন করা, তারপর হচ্ছে সেই ক্যারিয়ার অ্যাচিভ করার জন্য পদক্ষেপ নেওয়া, আপনি কি সেই ক্যারিয়ারের যোগ্য কিনা সেটা বিবেচনা করা, যোগ্য হতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে সেটা বুঝতে পারা, এই সব নিয়েই আমাদের আজকে ইনশাআল্লাহ ডিটেইলড আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনাদের যে কোনো প্রশ্ন বা পরামর্শ আমাদের এই লাইভ সেশনের কমেন্ট সেকশনে লিখে পাঠান। ইনশাআল্লাহ আমরা সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে বিসিএস এও ব্যর্থ হয়ে এখন ১০ লাখ টাকা বেতনে চাকরি করছেন বিশ্ববিখ্যাত কোম্পানি ইন্টেলস্যাটের ইঞ্জিনিয়ার হিসেবে। এই খবরটা বা এই শিরোনামটা আপনারা অনেকেই সংবাদপত্রে পড়েছেন আমাদের আজকের অতিথির সম্পর্কেই। জি হ্যাঁ, আমাদের আজকের অতিথি হিসেবে যিনি যুক্ত আছেন তিনি বিশ্ববিখ্যাত কোম্পানি ইন্টেলস্যাট ইউএসএ তে স্যাটেলাইট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং একই সাথে ইন্টেলস্যাট জাপানের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত আছেন। উনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি থেকে ট্রিপল ই বিভাগে বিএসসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা বুয়েট থেকে এমএসসি গ্র্যাজুয়েট। তার গল্পে যেভাবে যুক্ত আছে এআইইউবি, বুয়েট, গ্রামীণফোন, সাবকন ইত্যাদি, সেভাবেই তার গল্পে যুক্ত আছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস, অ্যামাজন এবং ইন্টেলস্যাট। তিনি অলরাউন্ডার। তার ব্যাপারে যতই বলি ততই কম হয়ে যায় আসলে। তিনি আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মাহবুব হাসান। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে জানাই স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের লাইভে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমেই আমাদেরকে বলুন আপনার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। এখন কিছুক্ষণ আগে এখানে অনেক বৃষ্টি হইছে। তো এই কারণে অনেকটা ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া। আর যদিও আমি যেখানে বসবাস করি এই জায়গাটা পাহাড়ি অঞ্চল। আমি অনেকটা উপত্যকা জাতীয় একটা জায়গায় বসবাস করি। ছবির মতো সুন্দর। তো ভালো আচ্ছা। আলহামদুলিল্লাহ। প্রকৃতির মাঝে বেঁচে আছি।
আমাদের মানে আমাদের ঢাকাতেও এখন দেখা যাচ্ছে বৃষ্টি-টিষ্টি হচ্ছে। আজকে একটু মেঘলা দিন ছিল সারাদিন। তো আপনি এখন কোথায় আছেন? আমি আছি তাকাসাকি সিটি বলে এটাকে। টোকিও থেকে ১১০ কিলোমিটার আ দূরে এটা। তো এইটা হচ্ছে গুনমা প্রদেশের রাজধানী। সরি, গুনমা প্রদেশের রাজধানী মায়াবাশী। মায়াবাশীর গুনমার যে মায়াবাশী ছাড়াও যে বড় যে শহরটা আছে তাকাসাকি, হুম, হুম, আমি হুম। সেখানে আছি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আ আর ওইখানে তাহলে এই করোনার এই মহামারীতে আপনি মানে নিজেকে নিরাপদ রাখছেন কিভাবে? আসলে দেখেন, আমাদের আসলে অভ্যাস যে জিনিসটা, আমি প্রায় ৫ বছর দেশের বাহিরে আছি। অধিকাংশ সময় আমি জাপানে কাটিয়েছি। তো এই ৫ বছর সময়ে আমার নিজের অভ্যাসটা তৈরি হয়ে গেছে জাপানিজদের মধ্যে। মানে এটা আপনি না চাইলেও আপনি অটোমেটিক্যালি হয়ে যাবেন। আর যে ব্যাপারটা হচ্ছে যে এখানে জাপানিজরা আগে থেকেই, যেমন আমরা এখন হয়তো মাস্ক ব্যবহার করি, কিন্তু আপনি জাপানে আসলে দেখতে পাবেন যে এরা এমনিতেই মাস্ক ব্যবহার করে থাকে। কারণটা কি? যদি কারো সর্দি কাশি হয়, সে অটোমেটিক্যালি মাস্ক ব্যবহার করে, যেন তার দ্বারা যেন অন্য যেন ইনফেক্টেড না হয়। এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, যেটা এদের ছোটবেলা থেকেই এদের ভিতরে আছে। আর এরা অত্যন্ত সচেতন। আর যে বিদেশিরাই এখানে আসুক না কেন, যারাই এখানে কাজ করুক না কেন, তাদের মাধ্যমে প্রভাবিত হয়ে বিদেশিরাও এখানে সচেতনতা অবলম্বন করে থাকে। যার কারণে জাপানে, হ্যাঁ, যদিও করোনা আছে, কারণ টোকিও একটা ঘনবসতিপূর্ণ এলাকা, কিন্তু অন্যান্য প্রদেশে তেমন একটা করোনার প্রভাব বিস্তার করতে পারে নাই। আচ্ছা, তাহলে ওরা অ্যাকচুয়ালি ওখানকার মানুষ আসলে আগের থেকেই এমন অনেক বিষয়ে সচেতন ছিল বা আ বলা চলে নিরাপদ ছিল বা সুশিক্ষিত ছিল, যেই ব্যাপারগুলা নিয়ে হয়তো আমরা সেভাবে চিন্তা করতাম না। আ এখন হয়তো সুশিক্ষিত আমরা সুশিক্ষিত নিরাপত্তার কথা যদি আসে, আপনি ১৯৬৪ এবছর জাপানে অলিম্পিক হওয়ার কথা ছিল ২০২০ সালে, কিন্তু হয়নি আনফরচুনেটলি। ১৯৬৪ সালে যখন জাপানের প্রথম অলিম্পিক হয়, তার আগে জাপান অনেক নোংরা ছিল। তো টোকিওর যিনি মেয়র ছিলেন, তিনি বললেন যে আমাদের এখানে অনেক বিদেশি আসবেন, তোমরা যদি এরকম নোংরা থাকো তাহলে আমরা দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবো। এটা ১৯৬২ সালের কথা। তারপর তাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হয়, যার কারণে তারা দেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের কাছে। আর ওদের স্কুলে যদি আপনি যান, প্রত্যেক বাচ্চাকে বাধ্যতামূলকভাবে তাদের ক্লাস শেষ করার পর তাদের শুধু নিজের স্থান নয়, তাদের পুরো ক্লাসরুমটা পরিষ্কার করে আসতে হয়। তাদেরকে শেখানো আচ্ছা। হয় কোথায় কি ফেলতে হবে না ফেলতে হবে। ইভেন মাসে একদিন ক্লাস ভিত্তিক তাদেরকে নিজেদের স্কুলে বাথরুম পরিষ্কার করতে হয় সবাইকে। হুম। পরিষ্কার ওখানে পরিচ্ছন্নতা যার কারণে এদের রগে রগে আছে। হুম। হুম, মানে ধরেন পরিষ্কার-পরিচ্ছন্নতা বা মানে রান্না-বান্না এগুলা যে অ্যাকচুয়ালি জেন্ডার বেসড অ্যাক্টিভিটি না। এগুলা যে অ্যাকচুয়ালি সবার জন্য উন্মুক্ত কাজ। রাইট। এই ব্যাপারগুলা সেখানে চর্চা অবশ্যই, করা হয়। আমাদের অবশ্যই। সোসাইটিতে সেভাবে হয়তো হয় না। ইনশাআল্লাহ আমরা আ আস্তে, আস্তে এই যে করোনা এসে যেমন আমাদের অনেক কিছু শিখাচ্ছে, ইনশাআল্লাহ আমরাও শিখে যাব। ইনশাআল্লাহ। আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আচ্ছা, আমি আসলে আমার জন্ম হইছে বগুড়াতে, বগুড়া মিশন আচ্ছা, হসপিটালে। আচ্ছা। আমার স্কুল বগুড়া জেলা স্কুল, কলেজ আজিজুল হক কলেজ বগুড়া। আমি স্কুল কলেজ বগুড়াতেই কাটিয়েছি, বগুড়া শহরে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বগুড়াতেই। হুম। আচ্ছা। আ আপনার ছোটবেলার বিশেষ কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। মজার কিছু স্মৃতি। বিশেষ কিছু স্মৃতি? হ্যাঁ, মজার তো অনেক স্মৃতি আছে। আসলে যে ব্যাপারটা হচ্ছে, আ হ্যাঁ, ছোটবেলায় স্কুলের অনেক মজার স্মৃতি আছে। যেমন আ আমাদের আ স্যাররা আমাদের, যেমন আমি আমার এসএসসির পর্যায়ের কথা বলতে পারি যে, এসএসসিতে অনেকেই অনেক স্যারের ধারণা ছিল যে আমাদের স্কুল থেকে, আমাদের ব্যাচ থেকে অনেক স্ট্যান্ড করবে। তো আমাদের যেদিন রিইউনিয়ন হয়, মানে সরি, যেদিন ফেয়ারওয়েল হয়, সেদিন আমরা স্কুলে যাই এবং স্কুলে যাওয়ার পর আমি দেখতে পাই যে আমাদের ব্যাচের ৯ জন ছাত্র, ওরা বিরস বদনে বসে আছে হচ্ছে স্কুলে বারান্দায়। কারণ কি? ওরা টেস্টে অ্যালাও হয়নি। যার কারণে ওদেরকে এসএসসি পরীক্ষা দেওয়া হবে না, দিতে দেওয়া হবে না। আচ্ছা। তো এরপর যেটা হয়, ওদের গার্জিয়ানে আসে এবং তাদেরকে আসার পর তাদের কাছ থেকে কাইন্ড অফ মুচলেকা নেওয়া হয় যে তাদের ছেলে অন্তত
পাশ করবে, কোনো ডিভিশনের কথা কিন্তু বলা হয় নাই, পাশ করবে। তো যাই হোক, তারা পরীক্ষা দেয় আমাদের সাথে, 9 জন পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর আমাদের যখন এসএসসি রেজাল্ট পাবলিশ হয়, সবাই তো অনেক উৎফুল্ল যে অনেক ভালো রেজাল্ট হবে সায়েন্স গ্রুপ থেকে। কিন্তু আলটিমেটলি দেখা গেল কি সায়েন্স থেকে কেউ স্ট্যান্ড করে নাই, যদিও সবাই স্টার পেয়েছিল। তো কিন্তু স্ট্যান্ড করেছে এলো 9 জন, 9টা স্ট্যান্ড ছিল। তা আমরা সবাই মানে অবাক হয়ে গেছি, এই 9 জন কারা করেছে, মানে কারা স্ট্যান্ড করছে। পরে দেখা গেল যে ওই যে 9 জন যারা টেস্টে ফেল করছে, তার 9 জনই স্ট্যান্ড করছিল। এটা আমার কাছে অনেকটা মানে অভিভূত, আমি আমি আসলে সত্যি মানে সেই দিন আমি অভিভূত হয়ে গেছিলাম যে মানুষ যদি চায় পারে না এমন কিছু নাই। 3টা মাস তারা সময় পাইছিল, দেখাই দিছে। আসলে মানুষ চাইলে অনেক কিছুই পারে, ব্যাপারটা জি মানে আমাদের জাস্ট ব্রেইনেই সবকিছু, আমাদের মাথার মধ্যে আমরা যদি সংকল্পটা ঠিক রাখি এবং আমাদের ইন্টেনশন যদি রাখি, ইনশাল্লাহ হয়তো আমরা সবাই আমাদের পথ থেকে সবচেয়ে আমরা যেটা ডিজার্ভ করি সেই পথেই আমরা যেতে পারবো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা আপনাদের ক্যারিয়ার ভাবনা রিলেটেড বা যে কোনো কনফিউশনের কথা আমাদের এই লাইভ সেশনের নিচে কমেন্ট করেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট করে জানান, আমরা ইনশাল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভাইয়া, আপনি তো ইন্টেলস্যাটে স্যাটেলাইট কমিউনিকেশন এর একটা প্ল্যাটফর্মে আছেন, বলা চলে রকেট সায়েন্স নিয়ে কাজ করছেন। না ছোটবেলা এটা থেকে কি আপনার আহ, জি, প্লিজ বলেন। না মানে আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে ছোটবেলা থেকেই কি আপনার এরকম সেক্টরের ইঞ্জিনিয়ার হবার মানে স্বপ্ন ছিল, এরকম বড় না সেক্টরের গুলোতে? না, আমার এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি যে আচ্ছা ব্যাপারটা ছিল, ছোটবেলা থেকে আমার বিমানের প্রতি প্রচন্ড আকর্ষণ ছিল। এটা আচ্ছা আমাদের আপনি আপনার মনে আপনি দেখছেন কিনা জানি না, কিন্তু ওই বিজয় দিবস বিশেষ বিশেষ দিনে আমাদের বাসার উপর দিয়ে ওই ফাইটার জেট গুলো উড়ে যেত। হুম, হুম, আমি আমার ভাই দৌড়ায় বাসের বা ছাদের উপর উঠে বিমানগুলো দেখতাম, হাত নাড়াইতাম। জানি না পাইলট দেখতে পারতো না, বাট আমাদের কাছে ওই দিনগুলো ছিল সবচেয়ে স্মরণীয় দিন। তো ইনফ্যাক্ট যেটা হয়, তো আমি এসএসসি এইচএসসি পর আমি আমার বাবা, আমরা অ্যাডমিশন টেস্ট দিই, আমরা 2 ভাই। তো 2 ভাই অ্যাডমিশন টেস্ট দিই। তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর সময় আমার ভাই এয়ারফোর্সে আইএসএসবি দেয়। তো আমিও তখন একসাথে আইএসএসবি দিই, কিন্তু ব্যাড আচ্ছা লাক, আমার হচ্ছে গিয়া এয়ারফোর্সে হয় নাই, কিন্তু আমার ভাই জিডি পাইলটে সে হয়ে যায়। তো তখন থেকে তারপর তো মানে মাথার মধ্যে একটা মানে ক্লিক করেছিল যে আমি যদি কখনো সুযোগ পাই, মানে তখন আমিও হচ্ছে গিয়ে মানে প্লেন চালানো বা প্লেন বা স্পেস বা রকেট এগুলো দেখলে আমার না মানে ভালো লাগতো। কিন্তু যদিও আমার কিন্তু মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত যদিও আমার মানে আমি কোচিং করছি, মেডিকেলের কোচিং করছি, কারণ আমার সার্জন হওয়ার ইচ্ছা ছিল। মানে একটা মাথার মধ্যে অনেকগুলো ইচ্ছা ছিল, বুঝছেন না? তো যাই হোক, সেই ফলশ্রুতিতে হয়তোবা আল্লাহ চাইছে এখন এখানে আছি। মেডিকেল থেকে মানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের মানে মানে মেডিকেল থেকে কিভাবে মানে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা কিভাবে আসলো হঠাৎ, সত্যি মানে কথা, মেডিকেল থেকে? সত্যি কথা বলতে কি মানে আমি যখন মেডিকেলের অ্যাডমিশন টেস্ট দেই, সেই সময়টাতে আমি মানে কি বলবো, যে আমার মনে হয়েছিল যে হ্যাঁ হতে পারে, কিন্তু আনফরচুনেটলি আমি হচ্ছে হয় নাই, কারণ আমি ওয়েটিং লিস্টে ছিলাম। তো পরবর্তীতে বেসরকারি মেডিকেল কলেজে পড়বো। তো এই সময় আমার মনে হলো যে আচ্ছা, বেসরকারি মেডিকেল কলেজে যদি পড়ি, তা তখন তো প্রচুর টাকা পয়সা দরকার হয়, কারণ বাংলাদেশ মেডিকেল কলেজে তখন প্রায় 20 লক্ষ টাকার মতো দরকার ছিল। তো আচ্ছা পরে আমার মনে হলো যে না ঠিক আছে, দেখি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই কিনা। কিন্তু আনফরচুনেটলি আমি বিশ্ববিদ্যালয়ে গুলোতে চান্স পেলেও মানে আমি আমার আশানুরূপ মানে সাবজেক্ট আমি পাইনি, যার কারণে আমার ওটা মানে হয়নি। তখন আমার বাবা এক পরিচিত, তিনি বললেন যে এআইবি ভালো, ইঞ্জিনিয়ারিং, তুমি তোমার ছেলেকে এখানে ভর্তি করাই দিতে পারো। তা আমি অ্যাডমিশন টেস্ট দিলাম, চান্স পাইলাম, এইভাবে এআইবির যাত্রা শুরু হয়েছে। ও আচ্ছা আচ্ছা,
তাহলে অনেক মানে বিষয়টা শুনতে হয়তো সহজ মনে হলেও আপনার চিন্তাধারায় অনেক, অনেক আপনি মানে অনেক কনফিউশন বা অনেক কঠিন, কঠিন পদক্ষেপ নিয়ে বা কঠিন, কঠিন আ মানে ডিসিশন মেকিং এর মাধ্যমে আপনি আসলে এই পথে এসেছেন বলেই এখন মানে এটার প্রিসাইজ বলা চলে। প্রিসিশনটা ধরে রাখতে পেরেছেন। আসলে কি আমাদের দেশে বাবা-মা সকলের ইচ্ছা হয় যে আমার ছেলে যদি সে সায়েন্সে পড়ে থাকে আর আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি বা আমাদের সবার ইচ্ছা বড় হয়ে ছেলে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। কিছু তো একটা হইতেই হবে। এছাড়া এর বাইরে তারা কিছু চিন্তাই করতে পারে না। যাই হোক, তো আমরা আমরা মানে আমিও আরকি ওই বাবার চিন্তা ভাবনাকে মূল্য দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আপনি তো এআইইউবি থেকে ট্রিপল ই বিভাগে বিএসসি গ্র্যাজুয়েট। সো হুম, আপনার মানে ক্যাম্পাস লাইফটা কেমন ছিল? আপনি মনে হয় আমাদের ইসে ক্যাম্পাস বনানী ক্যাম্পাসটা পেয়েছেন, তাই কি? বনানী ক্যাম্পাস। জি, 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 বনানী ও ক্যাম্পাস। তাহলে আপনার ক্যাম্পাস লাইফটা কেমন ছিল? আচ্ছা, ক্যাম্পাস লাইফের ১ম বর্ষের কথা যদি বলি, ১ম বর্ষে আমার এরকম ছিল যে আমি মানে পড়ে একদম মানে তামা করে ফেলবো সবকিছু বুঝছেন? ফার্স্ট সেমেস্টারে যেটা হয়। তো আমি আমাদের ব্যাচে ৫০ জন ছিল। তার মধ্যে কয়েকজন মানে পরবর্তীতে চলে যায়। কিন্তু আমরা যে কয়জনই ছিলাম ৪৫ জনের মতো। পরে আমাদের মধ্যে খুব ভালো বন্ডিংস তৈরি হয়, ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। একে অপরের প্রতি খুব হেল্পফুল ছিলাম। আমার বন্ধুরা এখন যারাই পাস করেছে আমার ব্যাচে সবাই দেশের ভালো জায়গায় প্রতিষ্ঠিত। এবং যেটা বলা চলে যে আমাদের সময় না মানে আম আমরা সকালে ৮ টার সময় ঢুকতাম ক্লাসে। বিকাল ৪ টার সময় বিধ্বস্ত হয়ে সবাই বের হতো। তখন ওই মানে একটু নিয়ম নীতি একটু বেশি করা ছিল। হুম? আচ্ছা। যেমন জুতা পরার নিয়ম তো জানেনই আইবির বা আইডি কার্ডের নিয়ম। হ্যাঁ, তো আমাদের ধরেন মোজা না পরলেও আমরা জুতা পরতাম। তারপরে যে সিসিটিভি সামনের গেটের সামনে সিসিটিভি চেক করতো। হ্যাঁ, মানে মামারা যেরকম হতো যে আইডি ছাড়া ঢোকা যাবে না, এই সেই হুম, বহুত কিছু। তো মামাদেরকে একটু ম্যানেজ-ট্যানেজ করে মামা এই সেই একটু সিঙ্গারা-টিঙ্গারা খায়েন এই সেই হাবিজাবি করে বহুত কিছুই। আরে ইউনিভার্সিটি লাইফ হ্যাঁ, ব্যস্ত ছিলাম প্রচন্ড। কিন্তু মজার ছিল। ভালো ছিল। সেই দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল ভাই। হুম। কোনো বিশেষ কোনো মজার ঘটনা যদি শেয়ার করতেন? মানে আমরা সবাই মিস করি আসলে ওই বনানী লাইফটা। মানে আপনার আপনার কথা শুনতে, শুনতে আমি নিজেও ওই লাইফে এখন একটু, একটু মানে মনে, মনে চলে গিয়েছি। সো বিশেষ বিশেষ মজার কথা বলতে কি আ আমাদের সাথে আমাদের একজন টিচার ছিল শরফুদ্দিন আহমেদ। উনি ম্যাথমেটিক্স এর আচ্ছা, টিচার ছিলেন ইআইবির। উনি ঢাকা ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন। তো উনি খুব কড়া। তো উনি যখন ম্যাথ 5 পড়াইতেন তো হাত পা সব মানে পারলে পা পায়েরও হচ্ছে গিয়া মানে প্যান্ট হচ্ছে গিয়ে একটু মানে তুলে দিতেন উপরে হাত গুজায়ে মানে ২ হাত দিয়ে লেখার চেষ্টা করতেন কাইন্ড অফ। অনেকটা 'থ্রি ইডিয়টস' এর ওই ইয়ের মতো। তো যাই হোক, তো স্যারকে আমরা কখনো হাসতে দেখি নাই। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, তো এই স্যার আমাদের সাথে ফুটবল খেলছে। তাও বৃষ্টির মধ্যে। আচ্ছা। হ্যাঁ, এইটা ছিল আমাদের জন্য হ্যাঁ, আমরা স্যারকে বলছিলাম, "স্যার স্যার আমাকে বলছিল যে, তোমাদের সাথে আমি হচ্ছে আমাদের বন্ধু বলছিল, "স্যার চলেন ফুটবল খেলি। আপনি তো কখনো খেলছেন না।" তো স্যার কি কারণে জানো? তো ওই কথাটা ক্যাচ করে বলছিল, "তোমাদের সাথে খেলতে পারি যদি তোমরা সবাই আ অন্তত A পাও।" যদিও এটা সবচেয়ে টাফ ডিসিশন ছিল। কারণ ও স্যারের মানে আচ্ছা। প্রিভিয়াস ইয়ারতে সবাই মেক্সিমামই হচ্ছে গিয়ে B প্লাস এর উপরে কেউ পায় নাই। B প্লাস খুব বেশি হলে A মাইনাস। তো সবাই বলছিল যে ঠিক আছে স্যার আমরা পাবো আপনি যদি আমাদের সাথে ফুটবল খেলেন প্রমিস। তো পরে আমরা স্যারকে নিয়ে ওই যে বনানী স্কুলের সামনে আছে তো সেদিন আমরা মানে স্যারও আসছিল আমরা সবাই মিলে খেলছিলাম ফুটবল মাঝখানে বৃষ্টি হলো তারপর স্যার উঠে গেল তারপর আমরা বনানী হাই স্কুলের সামনে রাস্তার উপরে ফুটবল খেলা হুম, আচ্ছা, এটা আচ্ছা। অনেক সুন্দর ছিল। বনানী আচ্ছা, আচ্ছা। ওই যে আচ্ছা রোডটা তো অনেক বড় মানে প্রশস্ত। হ্যাঁ হ্যাঁ, প্রশস্ত হ্যাঁ, তো ওইখানে ওই যে আমাদের যেটা ট্রিপলির বিল্ডিং ছিল তার সামনে হ্যাঁ, হ্যাঁ, ফুটবল হ্যাঁ। আচ্ছা। তাহলে তো মানে ক্যাম্পাস লাইফে আপনি অনেক মানে এনজয় করেছেন বা মজা করেছেন বোঝা যাচ্ছে। হুম, মানে আমরা আমরা যেমনটা আশা করেছিলাম যে 24 18 ঘন্টা পড়বো, 18 ঘন্টা পড়বো এরকম ছিলেন না হয়তো।
না, তাই কি? আমাদের ব্যাচের ছেলেরা কিন্তু পড়ালেখা করতো ভাই, এটা সত্যি কথা। আচ্ছা, আচ্ছা। আমার বন্ধুরা যারা ছিল তারা সবাই নিয়মিত পড়ালেখা করতো, কন্টিনিউ করতো, কিন্তু মজা সবখানেই হতো। সেটা ল্যাবের মধ্যে হতে পারে, ক্লাসের মধ্যেও হতে পারে, বাহিরেও হইতে পারে। হুম, হুম, হুম। আর নিয়মিত যদি ধরেন রেগুলারের স্টাডি গুলো যদি শেষ করা হয় তাহলে হয়তো সেরকম প্রেশার পড়ে না হয়তো পরীক্ষার আগে, হয়তো। সত্যি, কাইন্ড অফ। তাহলে তাহলে তো অনেক এনজয় করেছেন। কিন্তু ধরেন পড়ার পাশাপাশি আপনি কোন সব স্কিল বেশি, বেশি চর্চা করে ডেভেলপ করেছেন যেগুলো আপনার আচ্ছা, পরবর্তী প্রফেশনাল সেক্টরে কাজে লাগবে বা লেগেছে? আমি আসলে ছোটবেলা থেকে ওই যে একটু বিতর্ক-টিতর্ক করতাম। তো আচ্ছা। এআইবিতে যখন এইজন্য আমি ন্যাশনাল প্রাইজও পাইছি। ও শিশু একাডেমি, আচ্ছা। তারপর ইসলামী এ ফাউন্ডেশনের থেকে। তো আচ্ছা, পরে আচ্ছা। এআইবিতে যখন আসলাম, আপনি জানেন এআইবির একটা ক্লাব আছে, এআইবি ওরাটরি ক্লাব। তো জি, জি, ওদের জি। ওখানে এক্সটেম্পোর স্পিচের একটা মানে উপস্থিত বক্তৃতার একটা কম্পিটিশন হয়, প্রতি বছরই হয়, ওরা আয়োজন করে। তো আমি ওখানে নাম লেখাই ফার্স্ট ইয়ারে থাকতেই, এবং প্রথমবারই আমি ফার্স্ট হই। তো তারপর আমি মাশাআল্লাহ। বিতর্ক বিতর্ক এআইবিতে করেছি। বিতর্কের জন্য বিভিন্ন জায়গায় পর্যন্ত গিয়েছি, এআইবির প্রতিনিধিত্ব করছি। এটা আমার জন্য অনেক ভালো ছিল। ইভেন এআইবির ট্রিপলির ক্রিকেট টিমেও আমি খেলছি। তো যে ব্যাপারটা ছিল যে আমি আসলে পার্টিসিপেট করতে চাইতাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কারণে, কিন্তু কারণ হচ্ছে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের তো মানে বোঝেনি তো, কাঠখোট্টা টাইপের সাবজেক্ট, বুঝছেন না? ক্লান্ত হয়ে গেলে সেখানে যদি একটু মানে ফ্লেভার পাওয়া যায়, লাইফটা আরো স্মুথ হয়, এই আর কি। জি। আর ব্যাটারি চার্জ হয়ে যায় আরকি। মানে ব্যাপারটা ব্যাটারি হচ্ছে চার্জ হয়ে যায়। রাইট, 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 এটা কিন্তু আমাদের একটা ম্যান্ডেটরি মানে এটা কাজের পাশাপাশি একটা ম্যান্ডেটরি ফিল্ড। মানে রাইট। মানে এরকম অনেক জায়গাতে এরকম একটা চর্চা হয়তো করা হয় যে নির্দিষ্ট সময় কাজের পরে নির্দিষ্ট সময় ব্রেক বা এরকম মানে ব্রেকটাও আমাদের লাইফের একটা পার্ট, বড় একটা রাইট। এই ব্যাপারটা। আ তো আপনি আপনি এইসব মেইনটেইন করেছেন বলেই এখন হয়তো এই পর্যায়ে আসতে পেরেছেন। সো আপনি তো এমএসসি করেছেন বুয়েট থেকে। হুম। সো বুয়েটের সময়টা আপনার কেমন ছিল? প্রচন্ড টাফ, অনেক কঠিন। আচ্ছা। কারণটা ছিল যে আমি তো বগুড়াতে চাকরি করতাম। তো আমার তো শিফটিং ডিউটি ছিল। তো হুম, হুম। এরকম বইটার ক্লাস ছিল বৃহস্পতি, শুক্র, আ শনিবার হতো না, এবং শনিবার, বৃহস্পতি, শুক্র, শনি, এই ৩ দিন ক্লাস হতো আচ্ছা, এমএসসি এর আচ্ছা। জন্য। তো আমি কি করতাম, ক্লাস শেষ করতাম, সরি অফিস শেষ করে শিফটিং ডিউটি আমার বৃহস্পতিবার মর্নিং ডিউটি থাকতো। সাধারণত ২টাই শেষ হয়। তো আমি, আমার এক কলিগ ছিলেন আসাদ ভাই, উনাকে আমি রিকোয়েস্ট করতাম যে ভাই আপনি, উনি আসলে ইলেকট্রিক্যাল ইনচার্জ ছিলেন, আমাকে একটু ১টা ঘন্টা হলেও আগে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ আমি ঢাকা যাব। অফিসে সবাই জানতো এটা। অনেক আচ্ছা, হেল্প করছে আচ্ছা। উনারা। তো আমি ঢাকা যেতাম। ঢাকা যেয়ে সেই বিশাল যানজট পার হয়ে ক্লাস শুরু হতো ৭টা থেকে। ক্লাসে অ্যাটেন্ড করতাম। ৯, ৯:৩০, ১০টা পর্যন্ত ক্লাস করে আবার ১১টা, ১১:৩০ বা ১২টার বাসে আবার বগুড়া আসতাম। প্রায় আমি ওই ৩ টা দিনে মানে প্রায় ৫০০ কিলোমিটার জার্নি করতাম। আবার সকালবেলা আসতাম, আবার সকালবেলা এসে আবার মর্নিং ডিউটি করতাম। মর্নিং ডিউটি করে আমার মানে আবার মানে আমি ঢাকায় যেতাম। ঢাকায় যেয়ে আবার ক্লাস করতাম। পরের দিন অফ ছিল। সেই দিনটাও ক্লাস করে আবার রাত্রে বেলা রওনা দিয়ে আবার বগুড়া চলে আসতাম। এভাবে আমার ২ টা বছর কাটছে। তা অনেক স্ট্রেস ছিল তো তাহলে। মানে জার্নির যে আমরা যারা চলাফেরা করছি মানে জার্নির যে স্ট্রেস মানে এটা তো প্রচুর। হুম, জার্নি স্ট্রেস ছিল। অনেক জার্নি স্ট্রেস। স্ট্রেস, তারপর জ্যাম, মানে জি। ট্রাফিকে এত কিছু মেইনটেইন করে আপনি মানে ক্লাস করেছেন মানে হুম। ব্যালেন্স করাটা আসলে অনেক টাফ। মানে আপনি যে কি হ্যাঁ, অনেক মানে সময় করছেন। অনেক সময় এমন হইছে যে গাবতলীতে এসে, গাবতলীর আগে আ হুম, এসে গাড়ি হচ্ছে গিয়ে আপনার মানে জ্যামের মধ্যে পড়ে আছে। অথচ আমার ক্লাস শুরু হবে, হাতে আছে ১ ঘন্টা, something like this. আচ্ছা, আচ্ছা। আমি গাড়ি থেকে নেমে দৌড়। প্রায় অনেক দূর আ দৌড়ে আসার পর একটা সিএনজি বা কিছু একটা পাইছি। সেটা নিয়ে আবার ইউনিভার্সিটি গেছি। এই আরকি। অনেক টাফ গিয়েছে তাহলে। এর মধ্যে যদি বুয়েটের কোনো মজার কিছু অভিজ্ঞতা থাকে এই টাফ সময়ের মধ্যেও তা আসলে যদি আমি শেয়ার আসলে আমি বুয়েটের মজার বলতে কি, হ্যাঁ, বুয়েটের মজা আসলে আমি সেভাবে আসলে বুয়েটের লাইফটা ওভাবে উপভোগ করিনি। আমি আসলে মানে খুব ব্যস্ত ছিলাম আমার অফিস, পড়ালেখা, অফিস, পড়ালেখা, যাতায়াতের মাধ্যমে।
মজার বলতে কি আমি আমার জার্নি গুলো খুব এনজয় করতাম। বিভিন্ন সময় আমার পাশে বিভিন্ন মানুষ বসতো। আমি আমি নিজে থেকে তাদের সাথে উপযাচক হয়ে কথা বলার চেষ্টা করতাম। তাদের লাইফ স্টোরি দেখার চিন্তা করতাম। ইভেন আমার একটা নোটবুক ছিল। আমি প্রতিদিন মানে প্রতিবার যার সাথে দেখা হতো তার কাহিনীগুলো টুকে রাখতাম। এবং সেটা এখনো আছে আমার কাছে। এটা অনেক মানে প্রতিটা মানুষের না একটা করে গল্প আছে। আমার এই গল্পগুলো শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, বুঝতে ভালো লাগে। এটা অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট, মানে একটা চর্চা নিয়ে আসা নিজের মধ্যে, মানে নিজের প্রয়োজনীয় একটা চর্চা নিয়ে আসা বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমাদের মানে এআইইউবি থেকে ধরেন ট্রিপল তে বিএসসি শেষ করার পর বুয়েট থেকে এমএসসি করার ব্যাপারে মানে মানে আমাদের স্টুডেন্টরা কি মানে এরকম যদি করতে চায় তাহলে তারা কিভাবে প্রস্তুতি নিতে পারে? আচ্ছা দেখেন, আমি বুয়েটের জন্য যে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে গিয়ে যদি কেউ ট্রিপলিতে করতে চায় তাহলে অবশ্যই তাকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর উপর বেসিক নলেজ থাকতে হবে, মানে এটা আচ্ছা থাকতে হবে। এবং যেটা কথা হচ্ছে যে যারা বুয়েটে আগে যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছে তাদের মানে আগের বছরের যেগুলো কোশ্চেন গুলো আছে সেগুলো দেখলে অনেকগুলো এগুলো মানে বোঝা যায় যে এখানে আসলে আচ্ছা কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধাঁচের প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, তো এখানে যদি কেউ মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে এভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে কি বিশেষ কোনো বই বা গাইড বা যেকোনো মানে কিছু ফলো করতে পারে শিক্ষার্থীরা? বই বা গাইড বলতে কি আমার কাছে যেটা মনে হয়েছে বইটা অ্যাডমিশন টেস্টে ওরা বেসিকের উপর জোর দেয় সবচেয়ে বেশি। আপনি আচ্ছা আচ্ছা বেসিকের উপর সার্কিটের থেকে আসতে পারে, মেশিন থেকে আসতে পারে, ট্রান্সমিশন থেকে আসতে পারে, সবকিছু বেসিক এবং মানে খুব বেশি কঠিন থাকবে না, খুব বেশি সহজও থাকবে না। ওদের মধ্যে দুইটা স্টেপ থাকে, কিছু সহজ কোশ্চেন, কিছু মাঝারি মানের কঠিন কোশ্চেন। কিন্তু মাঝারি মানের কঠিন কোশ্চেন থাকলেও আম, আপনি উত্তর দিতে পারবেন আশা করি। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ আমাদের আপনি আপনি যে সাজেশনটি দিলেন এটি ইনশাল্লাহ আমাদের কাজে লাগবে, কারণ আমাদের অনেক দর্শকই হয়তো বুয়েট বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে এমএসসি করতে চাচ্ছেন। তারা সেসব গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ তারা ফলপ্রসূ একটা আউটকাম পাবেন বলা চলে। আহ, আর হচ্ছে আমরা জানি যে আপনি গ্রামীণ ফোনের সাথে যুক্ত ছিলেন, সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, গ্রামীণ ফোনে যেটা হয়েছিল, আমি আসলে একটা ভালো কোম্পানিতে কিছু শিখতে যাচ্ছিলাম। কারণ আমার আমি মানে দেখেছি বিভিন্ন জায়গায় যে আমরা যেটা পুঁথিগত বই পড়ে আসি, মানে পুঁথিগত বিদ্যার সাথে প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে অনেক পার্থক্য আছে। তো সেই সময় আমি আসলে গ্রামীণ ফোনে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করি, কিন্তু ওরা আমাকে বলে যে তুমি আগে করো, মানে ইন্টার্নি করো 3 মাসের। তো আচ্ছা আচ্ছা আমি এই জন্য ইন্টার্নিতে জয়েন করি এবং এই 3 মাস ছিল অবৈতনিক ইন্টার্নি, মানে আমি ওখানে আচ্ছা কাজ করব কিন্তু তারা আমাকে কোনো পেমেন্ট করবে না। এটা ছিল গ্রামীণ ফোনের আচ্ছা সাথে আমার প্রাথমিক চুক্তি যে আমি অবৈতনিক ইন্টার্নশিপ করব। তাই বললাম, আমি ভাবলাম যে ঠিক আছে, কাজ কাজ করার ক্ষেত্রে যদি এটা আমার জন্য সুবিধাজনক যে আমি অন্তত একটা ব্র্যান্ড নেম লাগাইতে পারবো যে স্বাভাবিকভাবে। তো হুম যার হুম কারণে আমি জয়েন করি গ্রামীণ ফোনে। আমার যেটা ডেল ভিস্তাতে, যেটা হচ্ছে গিয়া মানে ওই গ্রামীণ সরি গুলশান 1 আর 2 এর মাঝখানে যেটা আচ্ছা ডেল আচ্ছা ভিস্তা ভবনে আমার পোস্টিং হয়। তো আমার ডিপার্টমেন্ট ছিল বিজনেস সলিউশন এবং আমি একই সাথে বিজনেস সলিউশনে কাজ করছি, সাথে সাথে কিছু কাজ আমি করছি ডিজুসের। কিন্তু আমি এটা বিজনেস সলিউশন মনে হলেও আমি এবং আমার বস সাধারণত আমরা টেকনিক্যাল মানে কোঅর্ডিনেশনের কাজটা করতাম, মানে কাস্টমার থেকে যে ধরনের ফিডব্যাক পেতাম সেটা আমরা টেকনিক্যালকে বুঝাই দিতাম যে এই ধরনের আমাদের সাপোর্টিভ মানে দরকার, আমাদের এই ধরনের আপগ্রেডেশন দরকার, এই ধরনের কিছু বুঝাই দিতাম। আমরা ছিলাম জাস্ট কাইন্ড অফ কোঅর্ডিনেশন। আচ্ছা আচ্ছা তারপর পরে আমি মানে ইন্টার্নি শেষ করার পর পরে আমি হচ্ছে কি গ্রামীণ ফোনে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে যোগদান করি। আচ্ছা আচ্ছা। তাহলে তো সেখান থেকে আপনার মানে মানে স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে মানে অনেক বড় বড় আউটকাম এসেছে। আমি ওই সময়টাতে আমি যে ফ্লোরে ছিলাম, আমার অফিস করতাম সেই ফ্লোরে রুবাবাদুল্লাহ আপু ছিলেন,
আরো গ্রামীণ ফোনে অনেক রথী মহারথীরা ওই অফিসে থাকতেন। আমি দেখতাম যে তাদের আসলে কর্পোরেট কালচার কিরকম হয়। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যে বিজনেস যেমন শেখার আছে, টেকনিক্যাল জিনিসও যেমন শেখার আছে। শিখেছি আমি সেটা আসলে শেখার সময় ছিল, চেষ্টা করছি শেখার জন্য অনেক কিছু। আচ্ছা, তাহলে এই যে গ্রামীণ ফোন বা এ জাতীয় টেলিকম কোম্পানিগুলোতে যুক্ত হবার জন্য শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নিতে পারেন? দেখেন, এখানে প্রথমে ওদের তো একটা রেজাল্টের ব্যারিয়ার দিয়ে রাখে, যে আপনাকে সিজিপিএ এত পেতে হবে, তারপর আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ওখানে ঢোকার পর সিজিপিএ আসলে কোনো ব্যাপার না। আপনি যদি সিভি দেন এবং আপনার সিভিটা, একটা মানুষের প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তার একটা সুন্দর সিভি তৈরি করা। 4-5 পাতা লিখলেই যে সিভি, ভালো সিভি হবে তা কিন্তু না। সিভি তৈরি করার জন্য মূল যে মানে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার যে মেজর জিনিসগুলো সেগুলো লিখবেন আপনার পাতাতে। সেটা খুব বেশি 1 পাতা হলে ভালো হয়, খুব 1.5 পাতা হলে এনাফ, 2 পাতা হওয়ারও দরকার নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কারো অত সময় নাই যে আপনার সিভি 4 পাতা 5 পাতা সিভি করবে। কারো জানার দরকার নাই আপনি বিবাহিত না অবিবাহিত, রাইট? কারো জানার হুম। দরকার নাই যে আপনার স্থায়ী ঠিকানা কোথায়, বর্তমান ঠিকানা তো কোথায়। নর্মাল একটা ঠিকানা দিবেন, আপনার একটা ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, বাকি আপনি কি পারেন না পারেন সেটা লিখবেন। আপনি যদি কোথাও কোনো ট্রেনিং করে থাকেন সেটা একদিনের জন্য হলেও সেটা উল্লেখ করবেন। যদি কোনো কোর্স করে থাকেন, হতে পারে সেটা অখ্যাত কোনো প্রতিষ্ঠান থেকে, লিখবেন। যদি কোনোদিন মানে কিছুই না করে থাকেন, হয়তো একটা বই পড়ছেন, লিখবেন যে আমি একটা অমুক বই পড়ছি, আমার ওটার সম্বন্ধে আইডিয়া আছে। এটাই আপনাকে আগায় নিয়ে যাবে। আচ্ছা, তাহলে এই সিভি রাইটিং এর ক্ষেত্রে ধরেন আমাদের মধ্যে ২ রকমের কথা প্রচলিত। এক ধরনের কথা হচ্ছে যে প্রচুর ইনফরমেটিভ এবং ২-৩ পাতা সিভি হতে পারে। আরেকটা ইনফরমেশন হচ্ছে যে ১ পাতার মধ্যে একদম সবকিছু দিয়ে দিতে হবে একদম কম্বাইন করে বা প্রয়োজনীয় গুলো দিতে হবে। মানে এই ২ টার মধ্যে আপনি যদি কোন একটা সাজেস্ট করতেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি ১ পাতার মধ্যে কমপ্লিট করেন। আচ্ছা। ১ পাতার মধ্যে কমপ্লিট করেন, এবং বা যদি আপনি ইনফরমেশন অনেক বেশি হয়ে থাকে সেটা যেন ১.৫ পাতার মধ্যেই যেন কমপ্লিট হয়। আমরা সিভি লেখার সময় অনেক কিছু ভুল লিখি, যে অনেক কিছু খেয়াল করি না। কিন্তু সিভিটা একটা মানুষের প্রতিচ্ছবি, আয়না। আমার আয়না হচ্ছে আমার সিভি। আমার চিন্তা ভাবনা সেখানে সবসময় প্রস্ফুটিত হবে আমার সিভির মাধ্যমে। আচ্ছা। আপনি আপনার ইনশাআল্লাহ। রিলিজন কি? আপনি লিখছেন আপনার রিলিজন ইসলাম। কেউ আপনার কাছে জানতে চায়নি যে আপনার রিলিজন ইসলাম না হিন্দু না বৌদ্ধ। কোনো দরকার নাই। আপনি লিখতে পারেন আমার রিলিজন কি? আমার রিলিজন, আমি একজন হার্ড ওয়ার্কিং। আমি পাংচুয়াল। এটা আমার ধর্ম। হুম? হুম, এই ব্যাপারগুলো ছোট, ছোট ব্যাপার খেয়াল রাখলে দেখবেন আপনার সিভিটা অনেক সুন্দর হবে। হুম। ইনশাআল্লাহ এই আ সাজেশন গুলো আমাদের এবং আমাদের দর্শকদের অনেক কাজে লাগবে। কারণ আ একজন গ্র্যাজুয়েট সবার প্রথমেই যেই প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে সিভি রাইটিং বা জি, অনেকে প্রবলেমটা বুঝেও না বা এটা যে একটা প্রবলেম বা সিভি লিখতে না পারা বা প্রপার সিভির গাইডলাইন পাওয়াটা যে একটা ব্যাপার, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। সো এজন্য অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে দেখা যায় একেকজন এপ্লাই করেছে। ধরেন আ ৫ টা কোম্পানিতে এপ্লাই করেছে। কোথাও ডাক আসেনি বা একটাই এসেছে। মানে এই জিনিসটা নিয়ে আমাদের হয়তো একটু স্টাডি করা উচিত যে আম আমার কোন জিনিসটায় ল্যাকিংস আছে। আমার হয়তো স্কিল লেভেলে অনেক ভালো আমি, কিন্তু হয়তো সিভি লিখতে পারছি না বা সিভিতে ফুটিয়ে তুলতে পারছি না যে আমার কোথায় আমি পারদর্শী। এই ব্যাপারটা মনে হয় আ জি, অনেক জরুরি। আ জি। ইনশাআল্লাহ আপনার এই পরামর্শটি আমাদের দর্শকদের অনেক কাজে লাগবে। আর আমাদের ট্রিপল ইঞ্জিনিয়ারদের অনেকেই জানতে চান হচ্ছে যে টেলিকম সেক্টরে কাজের প্ল্যাটফর্ম গুলো মানে কি, কি? মানে প্ল্যাটফর্ম গুলো কি? দেখেন, মানুষের আ আমি আপনাকে বলি যে ইঞ্জিনিয়ারিং এর ৩ টা কোর সাবজেক্ট আছে। কোর ১ মেকানিক্যাল, ২ সিভিল, ৩ নাম্বার ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল এমন একটা সাবজেক্ট, ট্রিপলি, পৃথিবীর এমন কোনো ক্ষেত্র নাই যেখানে এই ইঞ্জিনিয়ারটা লাগে না। কি ব্রিজে?
কি রেলওয়েতে, কি বিমানে, আপনি যেখানেই যান সেখানেই এই ইঞ্জিনিয়ারের স্টুডেন্টদের আছে। সো আমাদের ফোকাসটা শুধু টেলিকমিউনিকেশন কেন্দ্রিক রাখলে হবে না, কিন্তু এই টেলিকমিউনিকেশন ছাড়াও দুনিয়াতে অনেক বড় বড় ক্ষেত্র আছে, আমাদের সেক্ষেত্রেও দেখা দরকার। ইলেকট্রনিক্সের ক্ষেত্র বিশাল। আপনি শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি কথা বলি, মানে আমি সারা রাত বললেও আমি শেষ করতে পারবো না, এতই ক্ষেত্র বিশাল ওইটা। ঠিক আছে, তো টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি আমার ছোট ভাইদেরকে যেটা বলবো, তারা যেন অবশ্যই মাইক্রোওয়েভ টেলিকমিউনিকেশন এবং সেই সাথে টেলিকমিউনিকেশনের যে আমাদের যে বইগুলো আছে সেগুলোর জন্য একদম মানে বেসিক এবং ধারণাগুলো যেন রাখে, যেন আমি যদি কোথাও পরীক্ষা দিতে যাই সেখানে যেন সে যেন সুন্দরভাবে উত্তরটা যেন রিপ্লেস মানে উপস্থাপন করতে পারে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, টেলিকমিউনিকেশনের জন্য যদি আমি শুধু স্পেসিফিক্যালি টেলিকমিউনিকেশনের কথা ভাবি, তাহলে ধরেন একজন ট্রিপল ইঞ্জিনিয়ারের জব মার্কেটের জন্য ধরেন কোন বইটা পড়তে পারে সে আরো এক্সট্রা জ্ঞান নেওয়ার জন্য বা নলেজটা বাড়ানোর জন্য, একটু প্রফিসিয়েন্ট হওয়ার জন্য? এই জন্য সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে গুগল। আপনি বই আচ্ছা, পড়ে শেষ করতে পারবেন না, প্রচুর বই আছে, কিন্তু গুগলে যেটা সবচেয়ে ভালো কথা, যে জিনিসটা আপনি রেফারেন্স পাবেন, রিসেন্ট প্রবলেম গুলো যেগুলো হয় সেগুলো আপনি দেখতে পাবেন, কি কি ধরনের সলিউশন হয়, সবকিছু এগুলো মানে ওরা করবে। হুম। আচ্ছা, আচ্ছা। আমাদের আমাদের হয়তো এই ব্যাপারটা এমন হয়ে যায় যে আমরা ট্রিপল ইঞ্জিনিয়াররা হয়তো ইলেকট্রনিক্স এর বাইরে ইলেকট্রিক্যালটা নিয়ে একটু বেশি মানে হয়তো সময় দেই বা একটু বেশি এটা প্র্যাকটিক্যালি দেখা যায় বললে বা বোঝা যায় বললে, ইলেকট্রনিক্স এর দিকটা আমরা হয়তো না মানে না ধরাছোঁয়ার বাইরে রেখেই চলে যাই। তো এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। আমাদের দেশে আসলে ইলেকট্রনিক্স এর ফিল্ড সেভাবে গড়ে মানে আগে আমাদের সময় তো তেমন একটা ছিল না, বাট এখন কিন্তু অনেক গড়ে উঠছে। বাংলাদেশে ইলেকট্রনিক্সের অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, যেমন ওয়ালটন বলা চলে, ওয়ালটন, হাইটেক পার্ক, স্যামসাং, এলজি, অনেক কিছু আছে যা এবং ইপিজেড এর মধ্যে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে রোবোটিক্স এর উপর কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করেন, সেমিকন্ডাক্টরের উপর কাজ করেন। কিন্তু আমাদের এই জিনিসগুলো জানতে হবে, খুঁজে বের করতে হবে। আমরা শুধু যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে থাকি সেটা হবে না, কারণ বাংলাদেশ এখন অনেক আগে গেছে। আমি জাপানে অনেক কিছু, অনেকে আমি দেখেছি যে অনেক কোম্পানি তারা বাংলাদেশ থেকে কাজ করে নেই, ইলেকট্রনিক্সের কাজ সেগুলো বাংলাদেশি ইঞ্জিনিয়াররাই করে। আচ্ছা, শুধু আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ এই ব্যাপারটি আমাদের মানে আপনি আপনার পরামর্শটি আমাদের সকলের অনেক কাজে আসবে। বিকজ আমরা সবাই অ্যাকচুয়ালি যে গাইডলাইনটার অভাবেই কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ি। জি গাইডলাইন জি। অনেক বড় একটা বিষয়। আর আপনি যেহেতু আমাদের গাইডলাইনটি প্রদান করছেন, সো আমরা আসলেই অনেক কৃতজ্ঞ। না না না, কিছু করার কিছু নেই। আর আমরা জানি আপনি একটা একটি গার্মেন্টস কোম্পানিতেও দায়িত্ব পালন করেছেন এবং তারপর একদিন। হ্যাঁ? একদিন। একদিন? হুম। আচ্ছা, সেটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, ওইখানে যে ব্যাপারটা হয়েছিল যে আমার ধরুন গ্রামীণ ফোনের যে সময় আমার যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, আসলে সেই সময় আসলে গ্রামীণ ফোনে আসলে কস্ট রিডাকশন হচ্ছিল, যার কারণে অনেক ইঞ্জিনিয়ার, অনেকের হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট রিনিউ হয় নাই, অনেকে গোল্ডেন হ্যান্ডশেক করে চলে গেছিল। তো শেষ সময় কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না, তখন পত্রিকা একটা বিজ্ঞাপন দেখি যে একটা কোরিয়ান মাল্টিন্যাশনাল গার্মেন্টস কোম্পানি তারা লোক নিবে, ৬ জন টেকনিক্যাল টিমে আর ৬ জন ম্যানেজমেন্ট টিমে এমটিও হিসেবে। তো আমি আচ্ছা, সেখানে অ্যাপ্লিকেশন করি, তো প্রায় ১১০০ মতো ছিল, ক্যান্ডিডেট ছিল। তো তারা প্রথমে দুটো রিটার্ন নেয়, একটা ইন্টারভিউ নেয়। তো আমি প্রতিটাতেই উত্তীর্ণ হই এবং আলহামদুলিল্লাহ আমি ওই ১২ জনের মধ্যে সিলেক্ট হই। তো মাশাআল্লাহ। আমার যে ইন্ডিয়ান বস ছিল উনি আমাকে অনেক পছন্দ করেছিলেন, কারণ হচ্ছে আমি সে সময় খুব ভালো আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। তো এটা আমাকে অনেক দূর আগায় নিয়ে গেছিল, কারণ হচ্ছে গিয়া এই ব্যাপারটা আমার স্কিল ডেভেলপ করছে, ওই যে আমি ইউনিভার্সিটিতে বিতর্ক করতাম না সেই সময় থেকে। হুম, তো যার কারণে কিন্তু পরবর্তীতে আমি যখন অফিসে জয়েন করি তখন আমি দেখলাম যে একটা বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি আর প্রচন্ড শব্দ, হাজার হাজার মানুষ, হাজার মানে প্রচন্ড শব্দ, অনেক নয়েজি।
তো আর ঢাকা থেকে একটু দূরে ছিল, ওই ওটা কি বলে ইয়েতে, ইপিজেটে। তো যার কারণে আচ্ছা, আচ্ছা। যাতায়াতের একটা ক্লান্তি ছিল প্রথম দিনই আমার। তো পরে আমি বাসায় এসে আমাকে বলছিল যে আপনাদের 12 জনকে বলছিল ওরা, তোমরা যদি কেউ যদি পছন্দ না করো বাসায় যেয়ে ফোনে বলে দিলেই হবে। তাই আমি বাসায় এসে কাউকে কিছু না জানায় আমি বলছি আমাদের ওখানকার যে ম্যানেজার ছিল, বলছি যে দেখেন আমার আসলে একটু সমস্যা হচ্ছে, আমি যেতে পারবো না। সো আমি জাস্ট ওয়ান ডে আমি আসলে ওখানে চাকরি করছি। তো এটা যখন আমার আব্বা শুনছে যে তোমার এই মুহূর্তে কোনো চাকরি নাই, তুমি কেন ছাড়লা? আমি বললাম আমি ওখানে মানে ওটা মানে করার চেয়ে না করাটা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে, সেজন্য আমি ওটা বাদ দিছি। এই আর কি, ওয়ান ডে এক্সপিরিয়েন্স। এরকম এরকম মানে এরকম সিদ্ধান্তগুলো নেওয়া আসলে অনেক বড় একটা ব্যাপার কিন্তু। কারণ আমরা অনেক সময় এই যে না বলতে পারি না, এই যে না বলার একটা অভাব থেকে অনেক রাইট। বড়, বড় ব্যাপার হয়ে যায়। যেমন সিদ্ধান্তহীনতা বা অনেক বড়, বড় সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেললে হয়তো সামনে ওইটা এখনো বোঝা না গেলেও সামনে ওইটা বড় কোনো একটা ইমপ্যাক্ট নিয়ে আসবে। যেমন জি। ধরেন আপনি ভার্সিটি লাইফে ডিবেট করতেন। আপনি হয়তো সেটা করতেন শখের বশে। কিন্তু ওই পরবর্তীতে ওইটা আপনার জীবনের কাজে এসেছিল। জি। তো অ্যাকচুয়ালি আমাদের স্কিল তো ফেলানি যায় না কখনো, তাই না? তো হুম। স্কিলের চর্চা করা উচিত মনে হয় আমাদের প্রতিনিয়ত। আমাদের শিক্ষার্থীরা যারা আমাদের লাইভটি দেখছেন তারা অবশ্যই এই পরামর্শগুলো আ মাথায় রেখে তারপরে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবেন। এরপর আমি আপনার কাছে জানতে চাই যে আপনি সাবকন কোম্পানিতে বিটিএস ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন। হ্যাঁ, ১ বছর। কি দেখছো? ১ বছর, আচ্ছা। সেই অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন। আসলে সেই সময়টাতে আমার এক বন্ধু ছিল। ও আমাকে বলল একদিন এসে যে, "এরকম একটা কোম্পানি আছে, তুমি কি কাজ করতে চাও কিনা?" আমি বললাম, "হ্যাঁ, ভালো।" আর ওদের অনেক ট্রাভেলিং ছিল। বিভিন্ন জায়গায় যেতে হতো। বিভিন্ন মানে উপজেলা শহরে, পাহাড়ে, নদীর তীরে, নদীর চরে। তারপর তো আমার কাছে ট্রাভেলিংটা আগে থেকেই ভালো লাগতো। আর তখন বেতন দিতে চাইছিল ৳১৫,০০০ মতো। আমার কাছে মনে হয়েছিল যে ভালোই তো। আর হচ্ছে ওরা আ যাতায়াতের থাকা খাওয়া সব খরচ দিবে। আমার কাজ ছিল কমিশনিং করা, আ বিটিএস স্টেশনগুলো কমিশনিং করা এবং কাজগুলো বুঝে নেওয়া। ওই যারা থার্ড পার্টি ছিল তাদের কাছ থেকে। তো কাজটা অনেক ভালো ছিল। বিচিত্র অভিজ্ঞতা সব। মানে আমার সাথে মানে বিভিন্ন মানে এলাকায় গিয়েছিলাম আমি। তো বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের সাথে মেশা, এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। হুম। আচ্ছা, আচ্ছা। তো ওইখানে তো মানে ১ মাসই কাজ করেছেন। ১ ওইখান বছর। থেকে আপনি ১ বছর সরি ১ বছর। তো ওইখান থেকে মানে আ আপনি কি ধরনের স্কিল গ্যাদার করেছেন বা কোন ব্যাপারগুলো হচ্ছে আপনার ফোকাস? ম্যানেজমেন্ট। আচ্ছা। সর্বপ্রথম ছিল ম্যানেজমেন্ট স্কিল। আপনি টেকনিক্যাল স্কিল আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু ম্যানেজমেন্ট স্কিলটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, কারণ আপনাকে এখানে অনেক মানুষের সাথে ডিল করতে হয়। যখন আপনি ডিলিং এ যাবেন তখন দেখবেন অনেক ধরনের কমপ্লিকেসি ক্রিয়েট হয় এবং সেগুলো সলভ করাটা ছিল নাম্বার 1 প্রায়োরিটি। এবং আমি একটা মানুষের কাছ থেকে কিভাবে কাজটা বুঝিয়ে নিব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা মানে আমাকে ম্যানেজ করতে হতো এবং এটা একটা মানে অনেক ধরনের এই ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। আবহাওয়ার জটিলতা হইতে পারে, আম এলাকার লোকাল আ মানুষের জটিলতা তৈরি হতে পারে। অনেক কিছু জটিলতা তৈরি হতে পারে। সেগুলো ওভারকাম করে আপনি যখন কাজটা কমপ্লিট করবেন, তখন আপনি সত্যিই ভালো ফিল করবেন। আর যেহেতু আমরা টেকনিক্যাল পারসন, যেহেতু আপনাকে একটা কাজটা কমপ্লিট করে নিতে হবে, সেহেতু আপনাকে স্টাডি করতে হবে যে আপনি তার কাছ থেকে কি চান। যদি আপনি নিজেই না জানেন আপনি তার কাছে কি চান, তাহলে কিন্তু আপনি তাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। হুম, হুম। তো এইটার মাধ্যমে আমি একই সাথে ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল দুটোই শিখছিলাম। হুম। হুম, একজন ইঞ্জিনিয়ারের জন্য আসলে আ অনেকগুলা ব্যাপারে মানে যদি দক্ষতা থাকে যেমন ম্যানেজমেন্ট, টেকনিক্যাল সেক্টর এই সবগুলা হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট হিসেবে কাজ করে। জি। যেমনটা আপনার এই স্কিলটা থাকার ফলে আপনি সেটা পরবর্তী সময়ে সেটা ব্যবহার করতে পেরেছেন এবং সেটা দিয়ে অনেক আ অনেক বড়, বড় জায়গায় অ্যাচিভ করতে পেরেছেন।
তো এইবার হচ্ছে যে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা নিয়ে হচ্ছে পার্সোনালি আমার জানার খুবই আগ্রহ ছিল এবং আমাদের দর্শকরা অধীর আগ্রহে বসে আছে। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন এবং নন ক্যাডারে মনোনীত পর্যন্ত হয়েছিলেন। সো এতগুলো সাইড আপনি আসলে কিভাবে, মানে কিভাবে? আচ্ছা, এখানে আসলে আমাদের আমাদের ফ্যামিলিতে আসলে বেশ কয়েকজন বিসিএস ক্যাডার আছে, তো তো ওদেরকে দেখে আমি আসলে ইনসিস্ট হয়েছিলাম। মানে ট্রুলি স্পিকিং আমার আমার মাথার মধ্যে তখন ছিল যে বিসিএস চাকরিটা হলে একটা ফিক্সড জব, গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস ক্যাডার। তো আমি সেখানে হচ্ছে গিয়ে আমাকে মানে আহ, মানে আমার তখন মানে একটা ফিক্সড জব, সবকিছু ভালো থাকবে, আমি আর কোথাও সুইচ করার এর ধরনের চিন্তা ভাবনা ছিল না। তো আসলে এই ধরনের প্ল্যানিং থেকেই আসলে বিসিএস টা দেয়া। এবং আমি যখন বিসিএস টা দিয়েছিলাম তখন আমি আসলে কোচিংও করছিলাম। হ্যাঁ, মানে আমি আচ্ছা চাইছিলাম আচ্ছা। যে আমি যদি দেই তাহলে আমি সেটা যেন দেওয়ার মতো করে দেই, যেন কোনো প্রকার যেন মানে ঘাটতি না থাকে। তো আমি সমস্ত প্রিপারেশন নিয়ে দিয়েছিলাম। তো তারপর তো হচ্ছে ধীরে ধীরে প্রিলি এলাও হইলাম, রিটেন এলাও হইলাম, ভাইবা দিলাম। তারপর তো ভাইবাতে হচ্ছে গিয়ে মানে ক্যাডার না পেয়ে নন ক্যাডারে মনোনীত হয়েছিলাম। এটা এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, বিকজ মানে বিসিএস কি এটা তো আমরা জানি, বা আমাদের দেশের প্রেক্ষাপটেই হোক, যেই প্রেক্ষাপটেই হোক, সামাজিক প্রেক্ষাপটে যেভাবেই হোক, প্র্যাকটিক্যালি মানে এটা অর্জন একটা বড় বিষয়। আর আপনি যে কথাটা বললেন এটা 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 খুবই বড় একটা ব্যাপার, কারণ হচ্ছে যে আমাদের অনেক মধ্যে অনেকেই বিসিএস এ পরীক্ষা দেয় যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন নেয় না, বা মানে তেমন প্রিপারেশন নাই, কিন্তু ধরেন বিসিএস পরীক্ষা দিবে এই এই চিন্তা নিয়ে থাকে, বা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু আমার মনে হয় যে কোনো কিছুকে যদি আপনি লক্ষ্য হিসেবে ঠিক করেন তাহলে ওইটার জন্য প্রস্তুতি নিয়ে আপনি যেভাবে এগিয়েছেন, মানে একদম মানে অনড় থেকে যে আমি ওটা অ্যাচিভ করবই, এই প্রস্তুতি নিয়ে যদি আগানো যায় তাহলে ইনশাল্লাহ বিসিএস ক্র্যাক করা হয়তো কোনো ব্যাপার হবে না ইনশাল্লাহ কারোর জন্য। এখানে এখানে একটা ছোট্ট একটা কথা বলিনি, প্রস্তুতি কিন্তু সবাই নেয়, কিন্তু সঠিক প্রস্তুতিটা নেওয়াটা জরুরি। বিসিএস এর ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাকে সমস্ত বই পড়তে হবে তার কোনো কথা নাই, আপনি 200টা দেশের রাজধানী নাম মুখস্থ করবেন এরকম দরকার নাই। আপনাকে যেটা করতে হবে সঠিকভাবে প্রস্তুতিটা নিতে হবে টেকনিক্যাল ওয়েতে। আচ্ছা আচ্ছা, টেকনিক্যাল ওয়েতে এবং সিলেক্টিভ পড়াশোনা। রাইট, সিলেক্টিভ ওয়েতে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা রাইট। কেমন। আর এক্ষেত্রে কি মানে কেউ যদি বাসায় থেকে পড়তে চায় বা কোচিং এ গিয়ে পড়তে চায়, এই দুটোর মধ্যে আপনি কোনটা সাজেস্ট করতে চান? দেখেন, আমি আমি প্রিলিমিনারি সময় কোচিং এ পড়ছিলাম, তারপরে আমি আর আচ্ছা কোচিং এ পড়ি নাই। আমি মানে বই কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বাসায় আচ্ছা পড়ালেখা আচ্ছা। করছি। তো যে ব্যাপারটা হচ্ছে যে বিসিএস এর জন্য সবচেয়ে যেটা ভালো হচ্ছে, দেখেন বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স যেগুলো হচ্ছে নর্মাল, এগুলো তো আর চেঞ্জ হবে না। আপনার চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সাধারণ বিজ্ঞান, তারপর হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞানের যে ব্যাপারগুলো যেগুলো থাকে হুম, সেগুলো হুম। চেঞ্জ হয়। এই জন্য আপনি নিয়মিত পেপারটা পড়তে হবে। হুম, পেপারটা পড়লে যেটা হবে, আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি নোটবুকের মধ্যে যে যে ডেট গুলো মানে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সেগুলো লিখে রাখতাম। শুধু লিখে আচ্ছা রাখতাম আচ্ছা। বলে তাই না, ওই লেখার পাশে পাশে যে দেশের ঘটনা তার সেই দেশের রাজধানী, তার মুদ্রার নামও পাশে পাশে লিখে রাখতাম। মানে ওই দেশের ইম্পর্টেন্ট জিনিসগুলো, ওই দেশের হুম। প্রেসিডেন্টের নাম। দেখবেন এগুলো যদি করেন না, আপনি একটা পুরো আইডিয়া পেয়ে যাবেন, মানে পুরো একটা ধারণা চলে আসবে সারা দুনিয়ার সম্বন্ধে। আর যদি বলেন বিসিএস এর সবচেয়ে টাফ যেটা আমার কাছে যেটা মনে হয় যে সবার জন্যই টাফ হয় এটা, সেটা হচ্ছে ইংরেজিটা। ইংরেজিতে আপনাকে ভালো করতে হবে। এখন আপনি ইংরেজিতে ভালো করবেন কিভাবে? তার কারণটা হচ্ছে আমি যেটা মানে করেছিলাম সেটা হচ্ছে আমি ডেইলি স্টার পত্রিকা কিনতাম সপ্তাহে একদিন, শুধুমাত্র শুক্রবার। শুক্রবারে ডেইলি স্টারে যে এডিটোরিয়ালটা থাকে আমি সেটা হুম। পড়তাম, এবং যে শব্দগুলো আমি বুঝতে পারতাম না সেই শব্দগুলো আমি ডিকশনারি থেকে বের করতাম, এবং সেগুলো আমি আমার নোটবুকে নোট করে রাখতাম। এবং তো মিনিং গুলো জানার চেষ্টা করতাম। তো মিনিং গুলো জানার চেষ্টা করার ফলে তো আমার ওই ওই শব্দগুলো
ও মানে আমার কাছে পরিষ্কার হয়ে যেত। এবং বিসিএস কিছু শব্দ দেয় যেগুলো হচ্ছে গিয়ে মানে প্রিলিমিনারি পরীক্ষাতে, যেগুলো আপনি যদি ডেইলি স্টারে যদি এডিটোরিয়াল গুলো পড়ে থাকেন তাহলে দেখবেন যে ওই মানে ওই রিলেটেড, ওই আশেপাশের মধ্যেই ঘোরাফেরা করে। তো এইটা একটা অনেক মানে মানে ব্যাপার, আপনাকে লেগে থাকতে হবে আসলে যদি আপনি কিছু মানে ইংরেজিতে ভালো করতে চান। অন্যগুলো তো আপনি বুঝতে পারবেন, কিন্তু ইংরেজিতে আমাদের দেশের ছেলেমেয়েরা আসলে অনেক দুর্বল। ঠিক আছে। হুম। আর আপনি আপনি এক্ষেত্রে যেটা বললেন, যে এই যে নোটবুক, একটা নিজের পার্সোনাল একটা নোট ম্যানেজ করা বা মেইনটেইন করা, এটা আমার মনে হয় একটা বড় একটা চর্চার বিষয়, বা এটা অনেক ইমপ্যাক্ট ফেলতে পারে লাইফে সব সময়। নোটবুক, নট নোটবুক যেমন ধরেন এই যে আমি আপনার সাথে কথা বলতেছি না, হুম, আমার হুম। কাছে এখন এই যে এখনো একটা নোটবুক আছে। আচ্ছা। আচ্ছা, এটা একটা নোটবুক, এটা আমি সবসময় রাখি আমার সাথে। কারণ কি, আপনি যখন পথ চলতে যাবেন আপনি অনেক কিছু দেখবেন, অনেক কিছু হবে, আপনি আপনি সেটা নোট করে রাখবেন। কারণ আপনি আপনার মাথার মধ্যে দেখেন, আমাদের মাথাটা তো আর মাথাটাকে হচ্ছে গিয়ে তো কম্পিউটার বানায় লাভ নেই, কারণ ওটার জন্য আলাদা স্টোরেজ আছে। অযথা মাথার জন্য এত কিছু প্রেশার কেন নিব, তার চেয়ে একটু নোট করে রাখলাম, হয়ে গেল, ডেট হিসাব করে। অনেক ভালো একটা অভ্যাস। মানে এই চর্চাটা আমার মনে হয় যে আমরা স্কুল লাইফে ফেলে চলে এসেছি। বিকজ স্কুল লাইফে আমরা বাধ্য হয়ে নোট করতাম, ওই যে পড়া লিখে আনতাম। রাইট। এরপরে কলেজ ভার্সিটিতে আসার পর হয়তো আমাদের এই অভ্যাসটা নাই। মানে আমরা আমরা জানি না যে আমাদের ফিউচারেও হয়তো এই অভ্যাসটা কাজে লাগতে পারে। যেমন এই যে নোটস করা, বা জি। মানে হচ্ছে ফিউচারের জন্য কিছু একটা লিখে রাখা, বা কোনো একটা ঘটনা। জি। এইগুলো আসলে অনেক বড় ইম্প্যাক্টফুল বিষয়। জি। আপনি যদি আমাদের সাথে আমাদেরকে কয়েকজন দর্শক প্রশ্ন করেছে। আপনি যদি অনুমতি দেন আমি না প্লিজ প্রশ্ন ক্যারি। নিতে। জি অবশ্যই। ওকে। একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছে যে এমএসসি কোথায় করা ভালো হবে যদি ভিএলএসআই ফিল্ডে ক্যারিয়ার করতে চাই? এমএসসি ভিএলএসএ করলে আপনি আপনি আসলে কোথায় করতে চান এটা আসলে আপনার নিজের উপর নির্ভর করবে। আপনি দেশে করতে চান না বিদেশে করতে চান। এক, আপনি দেশে যদি করতে চান সেটা কোথায় করতে চান, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে করতে চান না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে করতে চান, সেটার উপর। কারণ আমাদের দেশে আমাদের এআইবি তে কিন্তু ওই যে একজন টিচার ছিলেন, উনি কিন্তু ভিএলএস এর উপর কিন্তু খুব দক্ষ। ঠিক আছে, আমাদের এআইবি তেও কিন্তু মাস্টার্স যে প্রোগ্রামটা আমি দেখেছি যে ওটাও কিন্তু অনেক ভালো, অনেক রিচ, সেম এস বুয়েটও। তো আপনি যদি আপনার উপর নির্ভর করবে যে আপনি কোথায় করতে চান। আপনি যদি বিদেশে করতে চান তাহলে সেই হিসেবে প্রিপারেশন নিতে হবে আপনাকে। জিআরই বলেন বা টোফেল বলেন, এগুলোতে আগে নিজেকে তৈরি করতে হবে, তারপর আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর যদি আপনি চান্স পান, ভালো, আপনি চলে গেলেন। বা যদি নিজের ফিনান্সিয়াল খরচে করতে পারেন দেশের বাইরে থেকে, সেটা তো খুবই ভালো। কারণ আমাদের দেশে কিন্তু ইউএসএ এবং হচ্ছে গিয়ে কানাডার ডিগ্রি কিন্তু যথেষ্ট দাম। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দেশের ছেলেমেয়েরা একটা জিনিস বড় ভুল করে, এরা সবাই ইউএসএ মুখী। তো তো এই জিনিসটা আসলে ঠিক না। কারণটা কি, আপনি দেখেন কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা কিন্তু ভিএলএস এর উপর বস বলা চলে। জাপান, এটা কিন্তু বস বলা চলে। আপনি কিন্তু এদের দেশেও কিন্তু করতে পারেন। জাপানে অনেক স্কলারশিপ আছে, যেমন মনোবুশু স্কলারশিপ আছে, মেক্স স্কলারশিপ আছে। আপনি কিন্তু এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন, যে আমি অন্তত অ্যাপ্লিকেশনটা করে দেখি। আর যদি স্কলারশিপে না হয়, বেসরকারিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন জাপানি ইউনিভার্সিটিগুলোতে। এটা তো টেকনোলজি থেকে অনেক 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 আগায় আছে। তো আপনি যেখান থেকেই করেন না কেন, আমি মনে করি যে আপনি ইউরোপের চেয়ে আই থিঙ্ক ইউএসএ, কানাডা, আর এই পাশে জাপান, কোরিয়া, ইভেন সিঙ্গাপুর ইজ মাচ বেটার আই থিঙ্ক। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। দর্শক, আপনি হয়তো আমাদের উত্তরটি পেয়ে গিয়েছেন। এই দর্শকের প্রশ্নের সাথে যুক্ত করে আমি ভাইয়া আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে অনেকেই চীন বা জাপানে স্কলারশিপ নিয়ে যেতে চান, সেখানে ট্রিপল ইঞ্জিনিয়ারদের কেমন কাজের সুযোগ আছে? প্রচুর, আচ্ছা, আচ্ছা। অনেক। আমরা শুধু জানি না, কিন্তু এখানে কথা আছে, জাপানে কাজ করতে হলে আপনাকে ভাষাটা জানতে হবে। আমি বিদেশে কাজ করার সময় দেখেছি যে যারা ইন্ডিয়ানরা আছে তারা সেকেন্ড ইয়ার থাকতেই একটা আলাদা একটা ভাষা শিখতো, হয় ফ্রেঞ্চ, নতুবা ইটালিয়ান, নতুবা স্প্যানিশ, নতুবা জার্মান, নতুবা জাপানিজ, নতুবা চাইনিজ।
কিছু একটা শিখতো তারা, এটা একটা এক্সট্রা তাদের যোগ্যতা ক্যারি করে। যদি আপনি এখনো সময় আছে, যদি আপনি জাপানিজ ভাষাটা শিখেন, হয়তো শিখতে একটু সময় লাগবে, 1 বছর সময় লাগবে। আপনি জাপানিজ এম্বাসি থেকে পরীক্ষা দিবেন, সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন করবেন। কিছু রিনাউন্ড ওয়েবসাইট আছে যেমন গ্লাসডোর, www.glassdoor.com। আপনি এখানে গেলে ইলেকট্রিক্যাল জবস ইন জাপান লিখে সার্চ দিলে অনেকগুলো জব চলে আসবে। ওদের মধ্যে অনেকে আছে যারা আপনাকে ভিসা স্পন্সর করবে, শুধু আপনাকে জাপানিজ ভাষাটা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর চীন বা জাপানে ধরেন এর জন্য প্রস্তুতি কিভাবে নিতে পারে স্কলারশিপের জন্য শিক্ষার্থীরা প্রথমে তো যেতে চাই? প্রথমে যদি আপনি জাপানে আসতে চান, সবচেয়ে বড় হয় সেটা হচ্ছে আপনি 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 যেখানেই স্কলারশিপের জন্য চেষ্টা করেন না কেন, যদি জিআরই এবং মানে আইএলটিএস করা থাকে, তাহলে এটা আপনার জন্য একটু ইজি হয়ে যাবে। আপনি যদি জাপানে আসতে চান, অবশ্যই আপনি জাপানিজ ভাষার উপর যদি দক্ষতা প্রমাণ করতে মানে দেখাইতে পারেন, সার্টিফিকেট দেখাতে পারেন, এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এটা সত্যি কথা। কারণ আহ, জাপানে অনেকেই আসে না, তার কারণটা হচ্ছে কি জাপানিজ ল্যাঙ্গুয়েজের কারণে, বুঝছেন? কিন্তু জাপান আমার কাছে যেটা মনে হয়, এটা ইউরোপের এবং আমেরিকার থেকে অনেক অনেক ক্ষেত্রে অনেক দিক দিয়ে বেশি মানে আগায় আছে এরা, টেকনোলজির দিক দিয়ে। হুম, হুম। আর টেকনোলজিক্যাল অনেক কোম্পানির কারখানাও তো জাপানে বা এই জি, এই জাপান, চীন, কোরিয়াতে জি, মানে এইসব সেক্টরে। সো ওইসবে হয়তো ট্রিপল ইঞ্জিনিয়ারদের কাজের অনেক সম্ভাবনা থাকবে, থাকার কথা মানে থাকবে অবশ্যই। জি। আর আর আপনি তো মানে স্টুডেন্টরা যদি যেতে চায়, তাদের একটা রিকোয়ারমেন্ট যদি ভাষা হয়, তাহলে আর আর কি কি রিকোয়ারমেন্ট ধরেন থাকতে হবে বা থাকা উচিত? আর আর রিকোয়ারমেন্ট দেখেন, আপনি আপনি নিজের ফিনান্সিয়াল ভাবেও হচ্ছে গিয়ে আপনি নিজেকে মানে ইয়ে হুম, করতে পারেন, হচ্ছে গিয়া নিজেকে ডেভেলপ করতে পারেন। সাপোর্ট করা। আর হ্যাঁ, হ্যাঁ, নিজেকে সাপোর্ট করতে পারেন। আর বাকি যেটা হচ্ছে যে ওটা কি বলে, আসলে আপনার ডেডিকেশনটা মুখ্য। আপনাকে প্রফেসরের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। প্রফেসর উত্তর না দিলেও তাকে মানে নক করতে হবে। এমন না যে আপনি সে উত্তর দিল না বা সে নেগেটিভ উত্তর দিল, সে তার মানে আপনি আশাহত হয়ে গেলেন। এরকম কোনো ব্যাপার না। আপনাকে নক করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার উদ্দেশ্য সফল না হয়। আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ এই আপনার তথ্যগুলো ইনশাল্লাহ আমাদের শিক্ষার্থীদের অনেক কাজে আসবে। কারণ অনেকেই জাপান বা চীনে পড়তে যেতে চায়। কিন্তু আসলে গাইডলাইনটা পায় না বা আসলে ফিল্ড আছে কিনা, কেমন ফিল্ড আছে বা কিরকম প্রচুর রিকোয়ারমেন্ট ফিল্ড আছে। আপনি দেখেন ইলেকট্রনিক্স এর যে কোনো জায়গায় যান আপনি, সেখানে আপনি হচ্ছে গিয়ে জাপানিজ এবং চাইনিজ কোম্পানি দেখবেন, এরা সারা দুনিয়াতে রাজত্ব করতেছে। কেন করতেছে? কোরিয়ানরা কেন করছে? হুম, আমি একটু সরি, আমার না মোবাইলের একটু চার্জটা একটু, আমি একটু মানে চার্জ হ্যাঁ, দিতে শিওর, হবে। আপনি একটু প্লিজ। শিওর, কোনো সমস্যা নেই। সরি, থ্যাংক ইউ, সরি, থ্যাংক ইউ। আমার এই জন্য একটু পজিশনটা একটু চেঞ্জ করতে হচ্ছে, সরি। হ্যাঁ, কিছু মনে সমস্যা করবেন না। নেই। এই সমস্যা নেই ভাইয়া। আপনি আপনি যে আপনার মানে আমাদেরকে এত সময় দিচ্ছেন, এটাই অনেক বড় বিষয়। মানে আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ কনসিডারটা আচ্ছা, করার জন্য। সমস্যা নেই ভাইয়া। বললাম যে মানে আপনি যে আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের জন্য, আমাদের সাজেশন দেওয়ার জন্য যে এত সময় দিচ্ছেন, একটা এফোর্ট দিচ্ছেন, এই জিনিসটা প্রচুর মানে ভালো একটা কাজ বা মানে এটার জন্য আমরা আসলেই কৃতজ্ঞ আপনার কাছে। আমি যদি আমার ইউনিভার্সিটির ছোট ভাইদের জন্য কিছু করতে পারি, এটা তো তাহলে আমার নিজের জন্য ভালো লাগবে, তাই না? তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা মানে আমার মানে মতামতটা নিচ্ছেন। আমি জানি না এটা এই মতামতগুলো কতটুকু কাজে লাগবে। বাট যদি কারো কাজে লেগে থাকে, সেটা আমার জন্য অনেক আনন্দদায়ক হবে বলে মনে করি। ইনশাআল্লাহ অবশ্যই কাজে লাগবে ভাইয়া। আর আ ইসে মানে আমাদের হচ্ছে অনেক শিক্ষার্থীদেরই প্রশ্ন থাকে যে জাপান বা চীনে যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো জানার পরেও ধরেন অ্যাপ্লিকেশন প্রসেসটা কি আ মানে কেমন ধরনের? জটিল নাকি আপ সহজ না? না, 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 সহজ, একদম সহজ। আপনি জাপানের আ ইউনিভার্সিটি গুলো চয়েস করবেন। সেখানে সাবজেক্ট গুলো দেখবেন। তারপর সেই ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে গিয়ে ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে রিকোয়ারমেন্ট আছে, সেগুলো সব লেখাই থাকে। সেগুলো ইংরেজিতে লেখা থাকে। আপনি সেগুলো পড়বেন এবং সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন। সহজ, একদম ইজি। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, ইনশাআল্লাহ এই তো সকল তথ্যগুলো আমাদের শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে। কারণ এই তথ্যগুলো আসলে এত ফ্র্যাঙ্কলি এন্ড এত প্র্যাকটিক্যালি বাহিরে পাওয়া যায় না, বা তেমন শোনা যায় না আসলে। আমরা জানি যে আপনি একটি জাপানিজ কোম্পানিতে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন প্রায় ২.৫ জি, বছরের বেশি। জি। সেখানে আপনার চাকরির জীবনটা কিভাবে কেটেছে বা কেমন ছিল সেই আচ্ছা, দিনগুলো? ওটা আমার ছিল জাপানে। আমি আসলে ওই কোম্পানিতেই পরীক্ষা দিয়েছিলাম। আ যে আচ্ছা, আচ্ছা। মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে। ওরা বাংলাদেশে যেয়ে পরীক্ষা নিয়েছিল ওয়েস্টিনে। তো আমি আসলে এটার অ্যাপ্লিকেশন করেছিলাম বিডি জবস এর মাধ্যমে। তো বিডি জবসে হচ্ছে আচ্ছা, ওরা একদিন অ্যাডভার্টাইজমেন্ট করে। তো আমি একদিন অ্যাপ্লিকেশন করলাম। তারপর তো প্রায় ৪-৫ মাস পরে ওরা আমাকে ডাকে। একটা রিটেন পরীক্ষা নেয়, তারপর একটা ইন্টারভিউ নেয়। তারপর প্রায় ৮ মাস পর আমাকে তারা কনফার্ম করে যে আ আমি সিলেক্টেড, আমি জাপানে যেতে চাই কিনা। যদি আমি জাপানে যেতে চাই তাহলে আমার যেন সমস্ত সার্টিফিকেট নিয়ে যেন ওদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে যেন দেখা করি। তো এই তো আমি তাদেরকে আমার সার্টিফিকেট গুলো দিলাম। তো তারপর তারা আমার এলিজিবিলিটি সার্টিফিকেটটা ইস্যু করে এবং এলিজিবিলিটি সার্টিফিকেট ইস্যু করার পর আমি জাপানে চলে আসি। আর এখানে আসার পর এটা ছিল আসলে আ আ এয়ার কন্ডিশনিং কোম্পানি। তো এইখানে এসে আমি আসলে আমার মূলত জব রেসপন্সিবিলিটি ছিল সার্ভিসিং। আম আচ্ছা, সেটা মানে চিলার, বয়লার এবং হচ্ছে গিয়ে আপনার আ এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং সুইচ গিয়ার, পাওয়ার সিস্টেম এবং তাদের কন্ট্রোল এবং অপারেশন এই। আচ্ছা, আচ্ছা। তো এইসব ক্ষেত্রগুলোতে অ্যাকচুয়ালি কাজ করার জন্য যেসব ব্যাপারে স্কিল প্রয়োজন, যেমন এই যে কুলিং বা এয়ার কন্ডিশনিং যেই ব্যাপারগুলা বললেন, বয়লার। তো এই স্কিল গুলো আসলে কিভাবে মানে একজন শিক্ষার্থী গ্যাদার করতে পারে? দেখেন, আমি আপনাকে বলি, আমাদের দেশের ছেলেমেয়েরা অনেকেই জানে না। বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা একদম হ্যান্ড টু হ্যান্ড ট্রেনিং দিয়ে থাকে এবং তারা সার্টিফিকেট প্রদান করে থাকে। যেগুলো চাকরির আচ্ছা, ক্ষেত্রে অনেক উপযোগী। যেমন এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে নরসিংদীতে অবস্থিত টিআইসিআই। হুম? আচ্ছা, আচ্ছা, এটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান। এখানে যে কেউ যেয়ে ট্রেনিং করতে পারে। এখানে সাধারণত ইঞ্জিনিয়ারদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে বিভিন্ন সাবজেক্টের উপরে। ওদের ওয়েবসাইটে ঢুকলে দেখা যাবে যে ওরা ট্রেনিং এর লিস্ট আছে। আপনার সেখানে একটা নির্দিষ্ট ফি দিয়ে রেসিডেন্সিয়াল ট্রেনিং করতে হবে। আপনি ওখানে ট্রেনিং করলে ওরা পরীক্ষা নেওয়ার পর আপনাকে সার্টিফিকেট প্রদান করবে। যেটা আপনার চাকরির ক্ষেত্রে দেশে এবং বাহিরে খুবই উপযোগী। আচ্ছা, আচ্ছা। অনেক বড় একটা তথ্য আমরা জানতে পারলাম আপনার মাধ্যমে। আ ইনশাআল্লাহ এটা আমাদের শিক্ষার্থীদের জীবনে অনেক কাজে আসবে। আ ইনশাআল্লাহ। ভাইয়া, আপনি যদি আমাকে আবার অনুমতি দেন তাহলে আমি আরো কিছু প্রশ্ন নিতে পারি না, দর্শকের। অবশ্যই, অবশ্যই, অবশ্যই প্লিজ। আচ্ছা, আমাদেরকে আ আরেকজন দর্শক প্রশ্ন করেছে হচ্ছে বিসিএস এর জন্য কোথায় কোচিং করেছিলেন? আমার মনে হয় অনেকগুলো প্রসিদ্ধ কোচিং সেন্টারই আছে বাংলাদেশে বা হ্যাঁ, ওই যে ঢাকায়। সাইফুরসের সাইফুরসের। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সাইফোর্স, তারপর হচ্ছে আমার মনে হয় যে কোচিংটা শুধু হচ্ছে একটা গাইডলাইন। এরপর পড়াটা আসলে নিজের কাছেই। তারপর সাইফোর্স, কনফিডেন্স, মানে যেখানেই যে কনফিডেন্স। পড়ুক, হুম। আমার মনে হয় যে পড়াটা আসলে নিজের কাছে। মানে প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন কমপ্লিট করা না হয় তাহলে মানে এইসব কোচিং এ পড়েও আসলে সম্ভব না। আবার কেউ বাসায় পড়েও বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। দেখেন, বিসিএস পড়াটা আসলে বিশাল। বিসিএস হুম, এর হুম। কোনো সিলেবাস নাই। ওরা একটা টপিক দিয়ে রাখছে যে বাংলাদেশ। এখন বাংলাদেশ বলে ওরা চুপ বন্ধ হয়ে আছে। এখন বাংলাদেশ তো বিশাল। এখন বাংলাদেশে তো অনেক কিছু আছে। তো এইজন্য যে বিসিএস যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপনাকে একই সাথে যেমন সমসাময়িক বিষয়ে ধারণা রাখতে হবে, অতীতকালে ধারণা রাখতে হবে, ইতিহাসের উপর জোর দিতে হবে। এটা আসলে আপনাকে লেগে থাকতে হবে। বিসিএস এর জন্য আপনাকে লেগে থাকতে হবে, সহজ কথা। আপনি যদি লেগে না থাকেন তাহলে বিসিএস আসলে সত্যি অনেক কঠিন মানুষের জন্য। সেটা যে কোচিং এই হোক, মানে বিসিএস জি, তাহলে লেগে না থাকলে কখনোই পসিবল না। জি, জি। আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছে হচ্ছে, আপনি নাসা থেকে জব অফার কিভাবে পেলেন অথবা কিভাবে এপ্লাই করেছিলেন? এটা ভুল। আমি নাসা থেকে কোনো জব অফার পাইনি। আমি না নাসাতে অ্যাপ্লিকেশনও করি নাই। আমি নাসার সাথে আমার কোনো রিলেশন নাই। আমি যেটা করেছি সেটা আমি জব অফার পেয়েছি Amazon থেকে এবং Intelsat থেকে। Intelsat ইউএস এর একটা কোম্পানি যেটা এরা ১ম মার্কিন
স্যাটেলাইট উৎক্ষেপণ করে 1964 সালে। এটা গভর্নমেন্ট কোম্পানি ছিল, পরে এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায় এবং এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ স্যাটেলাইট প্রোভাইডার কোম্পানি। আপনার যেগুলো বিবিসি, সিএনএন, ডিসকভারি থেকে শুরু করে বাহিরের যেগুলো হচ্ছে গিয়ে টেলিকমিউনিকেশন কোম্পানি যেমন ভোদাফোন বা ইউএস আর্মি, নেভি, এয়ারফোর্স সব ইন্টেলস্যাটের স্যাটেলাইটগুলো ইউজ করে থাকে। তো যে ব্যাপারটা হচ্ছে, আমি ইন্টেলস্যাটে পরীক্ষা দিয়েছিলাম এবং একই সাথে অ্যামাজনে পরীক্ষা দিয়েছিলাম এবং এই দুই জায়গা থেকে আমি হচ্ছে কি চাকরির অফার পাই এবং আমি ইন্টেলস্যাটে জয়েন করি, কারণ এখানে স্পেস নিয়ে কাজ করার সুযোগ সুবিধা আছে। এটা নাসা না, এটা নাসা আলাদা জিনিস, ইন্টেলস্যাট আলাদা জিনিস। আমরা ইনশাল্লাহ আমাদের ভিডিওর সামনের অংশে এটা নিয়ে আরো ডিটেইল আলোচনা করব ভাইয়া। আর দর্শক, আমরা ইনশাল্লাহ আমাদের ভিডিওর সামনের অংশে ইনশাল্লাহ এটা নিয়ে আরো ডিটেইল আলোচনা হবে। আমরা আরেকটি দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি যে সিজিপিএ কিভাবে মূল্যায়ন করা হয় স্কলারশিপের জন্য? আচ্ছা, সিজিপি এর অবশ্যই একটা মূল্যায়ন আছে, অবশ্যই আছে, এটা স্বাভাবিক, এটা থাকবে। কিন্তু সিজিপি সবকিছু না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে যে সিজিপিএ অনেক 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 কিছু, কিন্তু সিজিপিএ সবকিছু না। সিজিপিএ অবশ্যই একটা মানে ভ্যালু আছে, ভ্যালু ক্রিয়েট করে, কিন্তু সিজিপিএ সবকিছু না। আমি এমনও দেখেছি যে 2.6 সিজিপিএ নিয়ে জাপানে সে স্কলারশিপে আসছে, কারণ তার জিআরই স্কোর ভালো ছিল, তার আইএলটিএস এর স্কোর ভালো ছিল এবং সে জেএলপিটি সম্ভবত N4 কমপ্লিট করেছিল এবং সে তাও 200% স্কলারশিপ মিনস, একে তো তার পড়ালেখা ফ্রি, তারপর তার থাকা, খাওয়া, চলাফেরা, সে খরচটাও ফ্রি। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আসলে। আর কারণ সবচেয়ে বড় কথা, আপনি কিভাবে নিজেকে প্রফেসরের কাছে রিপ্রেজেন্ট করবেন। প্রফেসর, আপনি নিশ্চয়ই জানেন যে একটা স্কলারশিপে আবেদন করতে হলে আপনি নিজের উপর একটা রচনা লিখতে হয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রচনা যেন কারো কাছ থেকে যেন কপি পেস্ট না করে লেখেন। আপনি যদি মনে করেন আপনি ভাত খান, এটাও যদি লেখেন, এটাও কিন্তু একটা এক্সেপশন। কেউ লেখে না কিন্তু যে আপনি ভাত খায়, সে ভাত খায়। আপনি লিখছেন আমি ভাত খাই, আমি ভাত খেতে ভালোবাসি। তো আপনার যেটা মনে হয়, আপনি আপনি প্রতিটা মানুষ ইউনিক। আপনি যদি আপনার নিজের স্বকীয়তাকে বজায় রাখেন, আমি মনে করি সেটা আপনি কম সিজিপিএ হোক আর বেশি সিজিপিএ হোক, আপনি স্কলারশিপ এমনি পেয়ে যাবেন। অর্থাৎ সিজিপিএ কম হইলে এটা নিয়ে আশাহত হওয়ার কিছু নাই। ধন্যবাদ ভাইয়া। এই সিজিপি নিয়ে কনফিউশন বা আমাদের এইরকম মানে এরকম প্রশ্ন আসলে আমাদের সবার মধ্যে সেই অনেক আগের থেকেই ছিল এবং আছে এবং হয়তো ভবিষ্যতেও থাকবে। ইনশাল্লাহ আমাদের দর্শক এই ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ দর্শকবৃন্দ, আপনারা এখন থেকে মানে সিজিপিএ তো একটা বড় বিষয়, কিন্তু আমাদের স্কিলটা অনেক বড় ইম্পর্টেন্ট। যেমন আপনি বললেন যে ভাষা, সে ল্যাঙ্গুয়েজ জানতো বললে তার সে একটু ভালো অ্যাডভান্টেজ পেয়েছে। তো ভাষায় যেমন একটা স্কিল, সিজিপিএও হয়তো একটা অ্যাডভান্টেজ নিয়ে আসে। সো এখানে আমি একটু অ্যাড করি আপনাকে, সেটা হচ্ছে আপনার সিজিপিএ ধরেন 3.75 বা 3.8, খুব ভালো সিজিপিএ, ভালো কথা, কিন্তু আপনি ভালো মতো ইংরেজিতে কথা বলতে পারেন না। আছে এরকম, আছে। আপনি জাপানে পড়তে যাচ্ছেন অথচ আপনি জাপানি ভাষা শিখেন না, অথচ একজনের সিজিপিএ 3.3, বাদ দেন 2.7, সে দেখা গেল কি তার এক্সট্রা কারিকুলামের মধ্যে লিখে রাখছে সে জাপানিজ ভাষায় দক্ষ, বা সে ফ্রেঞ্চ ভাষায় দক্ষ, বা সে ইটালিয়ান ভাষায় দক্ষ, বা সে কিছুতে কিছুতে একটা সে দক্ষ গেল। তারপর সেই ভাষা বা সংস্কৃতি সম্বন্ধে তার একটা আইডিয়া আছে। দেখেন, একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কিন্তু অনেক অনেক একটা মূল্যায়ন আছে। এই জন্য আমাদের দেশে না হলেও বিদেশে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর উপর কিন্তু অনেক মূল্যায়ন হয়। তো আপনি যত নিজেকে সম্প্রসারিত করবেন, তত আপনার জন্য স্কলারশিপ পাওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্যই বলতেছি যে সিজিপিএ একটা বিষয়, কিন্তু বড় বিষয় না এটা। আর 5টা বিষয়ের মধ্যেও একটা। আপনি ধরেন সিজিপিএ তে ফুল মার্কস পাইছেন, বাকি 4টাতে 0 মার্ক পাইছেন, তাহলে তো আপনি ফেল, আপনি তো স্কলারশিপ পাবেন না। ধন্যবাদ ভাইয়া। এই বিষয়টা মানে সলভ করার জন্য অনেক বড় একটা ইস্যু ছিল এটা, বা অনেক কনফিউজিং একটা বিষয় ছিল। আমাদের আরেকজন দর্শক এই প্রশ্নটি করেছেন। এই ব্যাপারটা নিয়ে দর্শক আমরা সামনের অংশে আলোচনা করছি। আপনি ইনশাল্লাহ আপনার উত্তরটি পেয়ে যাবেন।
ভাইয়া আমরা হচ্ছে মানে আপনার যেই গল্পগুলো শুনে আমি মানে আমরা লিটারেলি বুঝতে পারছি যে বিভিন্ন রকম অভিজ্ঞতা যে আপনার জীবনে ঘটেছে। মানে সেইগুলো আসলে আমাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন। আর এসব থেকে মানে আপনি প্র্যাকটিক্যাল ভাবে আমাদের যেসব গাইডলাইন দিচ্ছেন, সেজন্য আমরা আপনার কাছে আসলেই কৃতজ্ঞ। বিকজ প্র্যাকটিক্যাল গাইডলাইন খুবই জরুরি এবং সবচেয়ে এফিশিয়েন্ট। আচ্ছা, এইবার হচ্ছে আমাদেরকে বলুন সেই আপনার ইন্টেলস্যাট এর গল্পটি। আচ্ছা, তবে এই তবে একটু ইন্টারাপ্ট করি যে এই রকেট সায়েন্সে প্রবেশ করার আগে মানে আমরা জানতে চাই যে আপনি যেহেতু অ্যামাজনেও চাকরি পেয়েছিলেন, তাহলে অ্যামাজন আর ইন্টেল স্যাটের মধ্যে কি কারণে ইন্টেলস্যাটটা চুজ করলেন? আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে অ্যামাজনের যেখানে অ্যামাজন এবং ইন্টেলস্যাট দুটি বিশ্বের খুবই নামকরা কোম্পানি। তো আমি যেটা করেছিলাম, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের নাম বলেছি, www.glassdoor.com। এখানে গেলে আপনি বিশ্বের ভালো ভালো কোম্পানির তাদের জব অফারগুলো দেখতে পাবেন। বা আপনি যদি ওদের ওয়েবসাইটে যান তাহলেও আপনি সেখানে জব অফারগুলো দেখতে পাবেন। তো আমি আসলে অ্যামাজনের অ্যাপ্লিকেশন করেছি। অ্যামাজনের তো বিভিন্ন ধরনের থাকে, মানে ডিপার্টমেন্ট থাকে। তো আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড এবং আমার পাওয়ার প্ল্যান্টে কাজ করার অভিজ্ঞতা আছে, টেলিকমিউনিকেশনে কাজ করার অভিজ্ঞতা ছিল। তো তখন আমি আসলে অ্যামাজনে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে আবেদন করি। তো এইখানে যেটা হয় সেটা ওরা প্রথমে একটা ইন্টারভিউ নেয়, সেটা স্কাইপিতে নিবে, তারপর একটা রিটেন নিবে, সেটা ওদের কার্যালয়ে, তারপর আরেকটা ইন্টারভিউ নিবে এবং তারপর আপনাকে জবটা অফার করবে। তো আল্লাহর রহমতে আমি ৩ টাতেই উত্তীর্ণ হয়েছিলাম এবং জবটা পেয়েছিলাম। তো ইন দিস মিন টাইম আমি ইন্টেলস্যাটেও অ্যাপ্লিকেশন করি। তো যে ব্যাপারটা হয়, ইন্টেলস্যাট স্লো একটু স্লো। ওরা একটু রিক্রুটিং এর ব্যাপারে একটু স্লো। কিন্তু ওরা আমার ইন্টারভিউ নিয়েছিল সমস্ত ইউএসএ থেকে, লুক্সেমবার্গ থেকে, এবং আমাকে অনলাইনে একটা পরীক্ষা দিতে হয়েছিল ওদের ওখানে। তো দেওয়ার পর ওরাও অফার করে। তো আমি যে ক্ষেত্রটা দেখলাম, দেখেন আমি কিন্তু ছোটবেলা থেকে এখানে একটা শুরুতে বলে আসছি যে আমি ছোটবেলা থেকে বিমান অনেক পছন্দ করি। তো হুম, বিমান, আকাশ, আমার এই ধরনের একটা আলাদা আকর্ষণ ছিল। যখন একই সাথে হয়তো আ ২ টা প্রায়, মানে ধরেন আজকে অ্যামাজনের ১ম এ আমি কিন্তু অ্যামাজনের অফারটা পাই। মানে ধরেন শনিবার যদি অ্যামাজন অফারটা পেয়েছিলাম, তো রবিবার আমি ইন্টেলস্যাট অফারটা পাইছিলাম। তো প্রায় আচ্ছা, আচ্ছা। সাথে সাথে। তো যে ব্যাপারটা হয়েছিল যে আমি আ ওইখানে যখন ইন্টেলস্যাটের যখন অফারটা পেলাম, তো ওদের সম্বন্ধে তখন আমার একটা ভালো আইডিয়া মানে গড়ে উঠেছিল। তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে। তো লেটস সি ইন্টেলস্যাট, বিকজ আমার নিজের একটা মানে ইচ্ছা ছিল যে আমি ইন্টেলস্যাটে কাজ করব। কারণ এখানে ইন্টেলস্যাটে আসলে একটা সত্যি একটা অস্বাভাবিক একটা জায়গা। এরা আসলে আ আ যদিও মানুষ নাসাকে সবচেয়ে বেশি চেনে, বাট ইন্টেলস্যাট হচ্ছে আ ঠিক নাসার মতো একটা জিনিস। যাদের সারা পৃথিবীতে সবকিছু, মানে কমিউনিকেশনের প্রায় 60% মার্কেট ইন্টেলস্যাটের আছে। 60% মার্কেট ইন্টেলস্যাটের। আর আমাদের প্রায় ৭০ টার মতো স্যাটেলাইটের ফ্লিট রয়েছে। তো এই ব্যাপারগুলা ইন্টেলস্যাটে যেমন স্যাটেলাইট নিয়ে গবেষণা হয়, ইন্টেলস্যাটে যেমন মহাকাশ নিয়ে গবেষণা হয়, ইন্টেলস্যাটে যেমন নেটওয়ার্কিং এর কাজ আছে, ইন্টেলস্যাটে আল্টিমেটলি এখানে সবকিছুই আছে। মানে মা আমেরিকান গভর্নমেন্ট যখন ইন্টারস্যাটটা তৈরি করেছিল, এটাকে নাসার প্যারালালি তৈরি করেছিল। নাসাতে একটা নির্দিষ্ট মানে মহাকাশ নিয়ে শুধু গবেষণা হয় এবং কিন্তু আ ইন্টেলস্যাটে মানে এটা সবকিছুই কভার আপ করে। ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ডে সবকিছুই। যার কারণে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি ইন্টেলস্যাটে যদি জয়েন করি, হুম? তাহলে এটা আমার জন্য আসলে অনেক ভালো হবে। আমি আসলে এখানে কাজ করে আমি আসলে মনের মতো করে কাজ করার সুযোগ সুবিধা পাবো এবং ইন্টেলস্যাটে ওয়ার্ক এনভায়রনমেন্ট খুবই চমৎকার। এখানে কেউ আপনাকে অ্যা মানে মানে আপনি যদি কাজ যদি নাও বোঝেন, কেউ আপনাকে মানে উম সুন্দর করে বুঝাই দিবে এবং যার কারণে মানে এখানে যারা কাজ করে তারা সবাই খুব আনন্দের সাথে কাজ করে। কোঅপারেটিভ। কোঅপারেটিভ। হুম। হ্যাঁ, আমি মানে এই জার্নিটা তো তাহলে অনেক কঠিন ছিল আপনার জন্য অবশ্যই অর্জন করা।
তাহলে ধরেন ইন্টেলসেটের জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন, জার্নিটা। ইন্টেলস্যাটের জানি, আমি তো চাকরি পেলাম। চাকরি পাওয়ার পর ইন্টেলস্যাটের সবচেয়ে যেটা বড় অসুবিধা চাকরি পাওয়ার পর যেটা সবাইকে ফেস করতে হয় সেটা হচ্ছে যে আমরা যখন চাকরি পেলাম তখন মানে সেই সময় আমাদেরকে বলা হলো যে আমাদের সকল ব্যক্তিগত তথ্য যেন আমরা ইন্টেলস্যাটে দিই, এবং আমাদের ব্যক্তিগত তথ্যটা ইন্টেলস্যাটে দেওয়ার পর তারা আমি যেখানে যেখানে কাজ করেছি সব জায়গায় তারা খোঁজ খবর নিয়েছে পার্সোনালি। কারণ হচ্ছে গিয়ে যেহেতু এটা আইটার ভুক্ত, সেহেতু এখানে অনেক সফিস্টিকেট ডাটা আমরা এখানে নিয়ন্ত্রণ হয়, অনেক অনেক সফিস্টিকেট ইউএস গভর্নমেন্টের অনেক কিছু থাকে, যার কারণে তারা একদম পুরোপুরি একজন ক্যান্ডিডেটের সম্বন্ধে ক্লিন চিট না পাইলে তারা তাকে রিক্রুট দেয় না। অতএব ইন্টেলস্যাট মানে এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, বহুজাতিক কোম্পানি, মানে বহুজাতিক কোম্পানি বলতে কি হবে, বিভিন্ন দেশের কনসোর্টিয়াম নিয়ে তৈরি হয়েছে ইন্টেলস্যাট, যেমন জাতিসংঘ। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে ইউএস গভর্নমেন্ট এটা সম্পূর্ণ কন্ট্রোল করে এবং এটার ওদের স্বার্থ জড়িত আছে, সেহেতু ওরা সম্পূর্ণরূপে, আপনি যদি ক্লিন চিট ওরা যদি না পায় তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ইন্টেলস্যাটে আপনি চাকরি পাবেন না। আর তারপর তো ইন্টেলস্যাটে জয়েন করলাম, আমাদের ট্রেনিং হলো। ট্রেনিং হওয়ার পর আমাদের এখানে, আচ্ছা একটা ভালো কথা মনে রাখি, আমাদের এখানে ইন্টেলস্যাটের আমি প্রথম ইসরায়েলি ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করেছি, এবং সত্যি কথা বলতে কি দ্যাট দ্য বেস্ট। আচ্ছা, ইসরায়েলি ইঞ্জিনিয়ার দ্যাট দ্য বেস্ট। আমি জানি না তারা এতটা ভালো কি হবে, বাট দ্যাট দ্য বেস্ট। মানে আমেরিকান আমেরিকান জিউস যেমন আছে তেমন ইসরায়েল থেকেও ইঞ্জিনিয়ার ছিল, মানে দে আর রিয়েলি কুল। মানে আপনি যদি তাদেরকে দেখেন আপনার মনে হবে আমি আমি ওদের মতো কেন না হয়। হ্যাঁ, তো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওকে তারা ভালো, কিন্তু ভালোর তো কোনো শেষ নাই। সো আপনি যদি নিজেকে যদি অন্যের সাথে কম্পেয়ার করেন তাহলে পিছিয়ে যাবেন, যেটা আমি কখনো করি না, কারণ আমি ডিমোটিভেটেড হইতে যাই না। আমি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করি, কারণ আমি তো জানি আমার ক্লাসটা কি আছে, তাই না? তাহলে আমি এর চেয়ে যদি একটু আপ করি তাহলে আমি নিজেকে মোটিভেট করতে পারি। তো ইন্টারসেটের জার্নি খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের যারা কলিগস আছেন, স্টাফ আছেন, এখানে ধরেন খাবার দাবার একদম মানে আপনি ইচ্ছা মতো আপনি খাবেন, ঘুরবেন ফিরবেন, খেলাধুলা করবেন, আবার এসে অফিস করবেন, কোনো সমস্যা নেই। আর এরা ভালো ভালো রেমুনারেশন প্রদান করে, সবকিছু আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো। হ্যাঁ, আমরা আজকে লাইভ শুরু করার আগে হচ্ছে আপনার ওই যে সংবাদপত্রের শিরোনামটা পড়ে শুরু করেছিলাম। এরকম না, একটা সংবাদপত্রে যেটা লিখেছে বলছেন তারা আসলে আমার যেটা মনে হয় তারা অ্যাট্রাকটিভ করার জন্য লিখেছে। কারণ তারা, আমি যে সংবাদপত্রে যে সাক্ষাৎকারটা দিয়েছিলাম সেখানে আমি যা বলেছি সেটা কিন্তু তারা কিন্তু তাদের হেডলাইনে কিন্তু মানে আসে নাই তেমন একটা, মানে কেমন জানি হয়ে আসছে, যাই হোক, বাট সেটা ঠিক না। আমরা আমরা সবাই জানি যে মানে এখন মানে এটা আমরা সবাই দেখি যে সংবাদপত্র আসলে এটা তাদেরও একটা স্ট্র্যাটেজি যে তারা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য এরকম কিছু রাইট, হেডলাইন দেয়। যেমন রাইট। আমাদের একজন যে দর্শক বলেছিল যে নাসা প্রসঙ্গটা হয়তো হ্যাঁ, সেও কোনো দেখেন তো ভাই, আমি নাসার সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই। কিন্তু ঠিক আছে, কিন্তু ওই যে মানে আপনি যেহেতু রকেট সায়েন্স নিয়ে কাজ করছেন বা এই যে স্যাটেলাইট জি, এগুলা নিয়ে হয়তো সেগুলোর সাথে রিলেভেন্ট করে হয়তো কোনোভাবে এই এভাবে সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়েছে রিউমার বা মানে এটা জি, আসলে আমাদের বুঝতে হবে, আমাদের বুঝে নিতে হবে জি, যে বাস্তবতা আসলে কঠিন এবং কঠিন পরিশ্রম করলে আসলে অনেক ভালো কিছু অর্জন করা সম্ভব। মানে জি। সবকিছু অর্জন করা সম্ভব পরিশ্রম করলে। আপনি যেমন পরিশ্রম করেছিলেন বলে এখন একটা প্রিসাইজ একটা বলতে পারি যে একটা বর্তমান আপনি প্রিসাইজ করতে পারেন যে এখন এভাবে চলছে স্মুথ। সো পরিস্থিতি আসলে আমাদেরকে বুঝে সেভাবে অ্যাকচুয়ালি চলতে হয়। সো আমি আবার একটা কথা বলি, আমি বিসিএস এর জন্য এই কথাটা বলেছিলাম, আপনি পরিশ্রম করবেন কিন্তু সেটা যেন পরিশ্রম করাটা যেন পরিশ্রম করার মতো হয়। টেকনিক্যালি পরিশ্রম করবেন। আপনাকে দেখতে হবে যে মার্কেটে
বা আপনার লাইফে কোনটা করলে আপনি কি করতে পারেন। দেখেন, আমি আগেও এটা ফলো করতাম। জাপানে আসার পর আমার এটা মানে লাইফের সাথে একদম অ্যাটাচড হয়ে গেছে। যেটা আমি আপনাদেরকেও বলি। সেটা হচ্ছে লাইফে কখনো একটা প্ল্যানিং করবেন না। লাইফে ৩টা প্ল্যানিং রাখবেন। এ, বি, সি। এ যদি বিফল হয়, বি চেষ্টা করবেন। বি যদি বিফল হয়, তাহলে সি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? এবং লাইফে কখনো আশা ছাড়বেন না। আশা ছাড়বেন, আপনি আপনি মনে করবেন না আপনার মধ্যে ক্যাপাবিলিটি নাই। আপনার মধ্যে অবশ্যই ক্যাপাবিলিটি আছে, যার কারণে মহান আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে পাঠাইছে। আপনাকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আপনি সেই উদ্দেশ্যটা ফিল আপ করবেন এবং আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে বিধায় আপনি পৃথিবীতে এসেছেন। হুম? আমাদের অবশ্যই। আমাদের আমাদের দরকার নাই যে আমাদের চামড়া কালো, সাদা, মসৃণ, রুক্ষ দরকার নাই। আমার ২ টা হাত পা সচল আছে কিনা, আমার শরীরটা সুস্থ আছে কিনা, এটা সবচেয়ে যেমন ইম্পর্টেন্ট, তেমনি আপনাকে দেখতে হবে যে আমি একটা জিনিস সংক্ষেপে দেখবেন না, কাছে দেখবেন না, দূরে দেখবেন। যে ৬ মাস পরে আপনি যদি আমাকে এখন জিজ্ঞাসা করেন যে আমি ৪ মাস পরে কি করব, আমি আপনাকে বলে দিব যে ৪ মাস পরে আমি আজকের ডেটে আমার কি প্ল্যানিংটা আছে। এক্ষেত্রে হবে কি, আপনি আগে থেকেই প্রিপারেশন নেবেন। যেটা আমি জাপানে এসে শিখছি যে এরা আগামী বছর বেড়াতে যাবে, আগামী বছর আগামী আচ্ছা। বছর ধরুন অক্টোবরে বেড়াতে যাবে, তারা এখন থেকে প্ল্যানিং করা শুরু করে। আমি অক্টোবরে যাব, ওই দেশের সম্বন্ধে রিসার্চ করে, কোথায় যাব, তাদের খাওয়া দাওয়া কি 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 সব রিসার্চ করে, সব একদম মানে কমপ্লিট। তারা প্লেনে ওঠে, সুন্দর করে ঘোরাফেরা করে আবার সুন্দর করে চলে আসে। ইভেন তারা এটাও করে যে আমি ওখানে যদি অসুস্থ হয়ে যাই, তাহলে কোন হসপিটালে, কোন ডাক্তারের কাছে যাব, আপনি আমি চিন্তা করি বলেন? করি না। সেম বিশাল ব্যাপার। আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রেও এটা করা উচিত যে আমি আমার একটা লক্ষ্য থাকবে। আমি অবশ্যই আমি বাংলাদেশের আমাদের যে ব্যাপারটা বলি, আমরা হচ্ছে কি বায়াস জাতি। আমাদের মাথার মধ্যে ঢুকে আছে যে আমরা পৃথিবীতে গুগল একটা নামকরা কোম্পানি, গুগলে চাকরি করা মানে অনেক কিছু হয়ে গেল, ইন্টেলসাটে চাকরি করা মানে অনেক কিছু হলো, এরকম না। পৃথিবীতে আরো বড় বড় কোম্পানি আছে, বিশাল বিশাল কোম্পানি আছে, ঠিক আছে, যেগুলো কথা হয়তো আমরা জানি না। হুম? কিন্তু সেগুলো অনেক বড় কোম্পানি, যেমন সৌদি আরামকো কোম্পানি। আপনি আজকে সৌদি আরামকো কোম্পানির ওয়েবসাইটে যান, ওদের ওখানে যে ধরনের জব অপরচুনিটি আছে, মানে সেটা দেখার মতো, এবং ওদের ফ্যাসিলিটি অত্যন্ত ভালো। সৌদি আরামকো কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। আপনি জানেন? আপনি জানেন না। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো দেখতে হবে যে আমি যদি সত্যি একটা ভালো কোম্পানিতে চাকরি করতে চাই, আমার হচ্ছে গিয়া লিঙ্কিং আইডি থেকে শুরু করে, তাদের প্রিভিউ থেকে শুরু করে কি কি ধরনের হয় সেগুলোর ব্যাপারে আমাকে জানতে হবে আগে, যে তারা আমি যে পরীক্ষা দিব সেই জন্য আমাকে কি কি প্রিপারেশনটা নিতে হবে। উইদাউট প্রিপারেশনে আমি সেখানে যেতে পারি না। যদি যান, তারা যদি আপনাকে বাই চান্স ডেকেও থাকে, তাহলে আপনি যদি পরীক্ষা অ্যালাউ না হন, আপনি আপনার নিজের নামের সাথে সাথে আপনার ইনস্টিটিউট এবং আপনার দেশের নামটাও খারাপ করবেন। সেহেতু পরীক্ষা দেওয়ার সময় ব্যর্থ হলেও সেখানে প্রিপারেশন নিয়ে যাওয়াটা ভালো বলে আমি মনে করি, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার A, B, C প্ল্যান করা দরকার। ধন্যবাদ ভাইয়া। ইনশাআল্লাহ আপনার এই প্র্যাকটিক্যাল সাজেশন গুলো আমাদের লাইফে, শুধু শুধু প্রফেশনাল লাইফে না, আমাদের ব্যক্তিগত জীবন থেকে সকল জীবনে এসব কার্যকর ভূমিকা পালন করবে। কারণ এসব হচ্ছে মোস্ট ইফিশিয়েন্ট, আপনি যেগুলো বললেন এসব হচ্ছে সবচেয়ে ইফিশিয়েন্ট কিছু মেথড। যেমন আমরা অলরেডি জানি যে জাপানের কিছু ইফিশিয়েন্ট মেথড আছে, যেমন ইকিগাই, কাইজেন। মানে এই যে এই বিষয়গুলো আসলে মানে সায়েন্টিফিক ভাবে এগুলা ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট, এবং এগুলা দিয়ে রাইট। ফল এসেছে বিধায় জাপান এখন পৃথিবীতে রাজত্ব করছে জি, টেকনোলজির ফিল্ডে। জি। তো ভাইয়া যদি আমাদের বলতেন যে একজন শিক্ষার্থী মানে কোন কোন যোগ্যতা থাকলে ইন্টেল সেটে চাকরির আবেদন করতে পারবেন, কোন কোন যোগ্যতা আচ্ছা, থাকলে? খুবই একটা ভালো কোশ্চেন। আমি চাই আমাদের দেশের ছেলেরা ইন্টেলস্যাটে যেন জয়েন করে। ইন্টেলস্যাটে জয়েন করার জন্য আমাদের দেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তারপর সে যদি সিসিএনএটা যদি কমপ্লিট করে ফেলে, হ্যাঁ, আচ্ছা। সিসিএনএ যদি কমপ্লিট করে থাকে, তাহলে নেটওয়ার্কিং এর উপরে যদি সিসিএনএ, তারপর হচ্ছে গিয়া সিসিএনপি যদি কমপ্লিট করা থাকে, তাহলে তার জন্য নেটওয়ার্কিং এ এখানে কাজ করা খুবই সুবিধা। এছাড়া আমাদের ইন্টেলস্যাটে আপনার ধরেন সি প্লাস এর উপর কিছু কাজ হয়ে থাকে, কারণ এখানে স্যাটেলাইটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু হয়ে থাকে। তো
মানে সবচেয়ে বড় কথা, আপনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার সময় টেলিকমিউনিকেশন তো পড়েই আসছেন। এখন সিসিএনএস বা সিসিএনপি যদি করা থাকে তাহলে এটা ওয়ার্ল্ড রিকগনাইজ সার্টিফিকেট। আপনি নেটওয়ার্কিং এর উপর যদি ধরেন জুনিপার বা পাইথন, সরি জুনিপারও যদি প্ল্যাটফর্মে যদি সার্টিফিকেট নিয়ে থাকেন, এটা আপনার জন্য খুবই ভালো এবং আপনি সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। অ্যাপ্লিকেশন করার পর অ্যাকসেপ্টেড হবে এবং ওরা আপনাকে ডাকবে, ইনশাল্লাহ ডাকবে। আচ্ছা আচ্ছা। আর এই কোম্পানির অ্যাপ্লিকেশন প্রসেস বা মানে সার্কুলার কি এদের ওয়েবসাইটেই থাকে? জি, ওয়েবসাইটে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে দর্শকবৃন্দ, আপনারা যারা ইন্টেল স্যাট নিয়ে আগ্রহী ছিলেন তারা ইনশাআল্লাহ আপনাদের উত্তরটি পেয়ে গেছেন। বিকজ ইন্টেল স্যাটের ওয়েবসাইটেই তাদের সার্কুলার দেওয়া হয় এবং ভাইয়া যা যা বললেন সেই অনুসারে আসলে আপনারা যদি পদক্ষেপ নেন তাহলে ইনশাআল্লাহ ইন্টেল স্যাটে আপনারাও জয়েন করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি যদি এখন বলতেন যে টেলিকম সেক্টরে অ্যাকচুয়ালি নারীদের ভূমিকা বা নারীদের কাজের ক্ষেত্র কিরকম বা ভবিষ্যৎ কেমন এটা নারীদের? কোথায়, বাংলাদেশে না বিদেশে? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরি। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরেন, আমি যেটা বলবো, যেটা 2007 সালে আমি দেখে এসেছি, সেই সময়ই ছেলেদের পাশাপাশি মেয়েরাও হচ্ছে গিয়ে কাজ করে আসছে গ্রামীণ ফোনে, আমি যেটা দেখেছি। এখন হুম, হুম। বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের মেয়েদের পক্ষে মেয়েরা আসলে ইঞ্জিনিয়ারিং এ একটু কম আসে। কারণ হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর কাজের লোড বেশি। তারা মানে হয়তো সেখানে কমফোর্টেবল ফিল করে না। বাট আমি মনে করি ইঞ্জিনিয়ারিং এ কাজের লোড বেশি হোক বা কম হোক, যাই হোক, মেয়েদের কিন্তু টেলিকমিউনিকেশন ফিল্ড কিন্তু অনেক ভালো। অনেক রিল্যাক্সে তারা জব করতে পারবে। ঠিক আছে? কম্পারেটিভলি পাওয়ার প্ল্যান্টের কাজ করার তুলনায় টেলিকমে কিন্তু ঝামেলা অনেকটা কম। অনেক রিল্যাক্সে, এবং আই থিংক বাংলাদেশে এখন অনেক ভালো করছে। কারণ এখানে আইজিডব্লিউ থেকে শুরু করে স্যাটেলাইট কিছু কোম্পানি আছে, টিভি কোম্পানিগুলো যেগুলো আছে, সেগুলোতে সবগুলোতেই কিন্তু আপনার ছেলে মেয়ে বলে কোনো কথা নাই। মানুষ হিসেবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ছেলে মেয়ে বলাটা ঠিক না। হুম, হুম। তো আপনি যদি ধন্যবাদ অ্যাপ্লিকেশন ভাইয়া। করেন, আই থিংক ভালো, জি। খুবই ভালো। আচ্ছা আচ্ছা। তাহলে ইনশাআল্লাহ মানে বোঝা যাচ্ছে যে মেয়েদের ওয়ার্ক ফিল্ড আসলেই অনেক ভালো টেলিকমিউনিকেশনে। অবশ্যই, অবশ্যই ভালো। ভালো স্যালারি, ভালো পরিবেশ টেলিকমে। অবশ্যই হুম। ভালো। আহ করোনার এই এখন তো করোনার মধ্যে সবাই লকডাউনের মধ্যে আছে। সো এই টাইমে যদি আপনি কিছু সাজেস্ট করতেন যে কোন সব সফট স্কিল ডেভেলপ করলে একজন ট্রিপল ইঞ্জিনিয়ার চাকরির মার্কেটে অগ্রাধিকার পেতে পারে? প্রথম কথা বলবো আমি, ভাষা শিখেন। এটা সবচেয়ে বড় আচ্ছা, কথা। আচ্ছা। আপনাকে ভাষা শিখতে হবে। কারণ আপনি যদি জার্মানি যেতে চান, আপনাকে ভাষা শিখতে হবে। আপনি যদি ফ্রান্স যেতে চান, ভাষা শিখতে হবে। আপনি যদি ট্রাম্পের দেশে যেতে চান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইংরেজির উপর জোর দিতে হবে। তো ইংরেজিটাকেও আমরা ভাষাই বলি। এটা অন্য কিছু না কিন্তু, ভাষা। তো আপনি যাই কিছু করেন না কেন, ভাষাটার উপরে জোর দিবেন। ১। ২ নাম্বার কথা হচ্ছে, আপনি নিজে একটা প্ল্যানিং করবেন যে আমি করোনা শেষ হলে আমি কি করব? সেই প্ল্যানিংটা যদি আপনি করেন, আপনি সেটা যদি নোট করে রাখেন, সেই হিসেবে কাজ করবেন যে আমি ১ মাস পরে কি করব, ২ মাস পরে কি করব, ৩ মাস পরে কি করব। ৩ মাস পরে যে আমি যে কাজটা করব, সেইটার জন্য আমাকে এইভাবে অ্যাচিভ করতে হবে। আমাকে এই গোলটা ফিল আপ করতে হবে ৩ মাসের মধ্যে। যখন আপনার একটা ডেডলাইন থাকবে, তখন আপনি অটোমেটিক্যালি কাজগুলো করতে থাকবেন। এটা হ্যাবিটে পরিণত হবে। ৩ নাম্বার, গ্রুমিং, সেলফ গ্রুমিং। বাংলায় একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। ঠিক আছে? আপনি যেখানে ইন্টারভিউ দিতে চান বা ইন্টারভিউ বোর্ডে কি ধরনের কোশ্চেন হতে পারে, এই ব্যাপারে প্রচুর ভিডিও আছে ইউটিউবে, এগুলো দেখেন। যদি ভালো না লাগে, ইংরেজি মুভি দেখেন। মুভি দেখবেন, সাবটাইটেল বন্ধ করে দেখবেন। ওই শব্দগুলো বোঝার চেষ্টা করবেন। যে আপনি এ থেকে কি হবে, আপনার লিসেনিং স্কিল যেটা আছে সেটা বাড়বে। আপনার ভোকাবুলারি স্কিলটা বাড়বে। কিন্তু সাবটাইটেল বন্ধ করে, সাবটাইটেল দেখলে কিন্তু হবে না কিন্তু। সাবটাইটেল দেখলে সমস্যা। যদি না বুঝেন, পরবর্তীতে সাবটাইটেল যুক্ত দেখে বোঝার চেষ্টা করুন, আচ্ছা ওই শব্দটা সম্বন্ধে কি বলা আছে। ৪ নাম্বার যে ব্যাপারটা হচ্ছে, আপনি যে ফিল্ডের, সেই ফিল্ডের উপর নিয়মিত একটু পড়াশোনা করবেন। দৈনিক আধা ঘন্টা হলেও, ১ পাতা হলেও, ১ পাতা বাদ দেন, একটা প্যারা পড়বেন।
না হলে একটা প্রশ্ন পড়ার চেষ্টা করবেন, একটা। আপনি চিন্তা করেন, যদি 2 মাস পড়েন, 60 দিনে 60টা প্রশ্ন আপনি পড়তে পারবেন। বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা আপনাকে হেল্প করবে, এটা আপনাকে সুযোগ দেবে। যদি আপনি স্কলারশিপের জন্য চেষ্টা করেন, এই যে সামনে সেমিস্টার শুরু হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যদি এই সেমিস্টারের জন্য না হয়, পরের সেমিস্টারের জন্য চিন্তা করেন যে পরের সেমিস্টারের জন্য আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ সরকারের যে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে এবং যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে, এখানে আপনি নিয়মিত ভিজিট করবেন। কেন করবেন? এইখানে অনেক স্কলারশিপের তথ্য থাকে, অনেক বহু বহু স্কলারশিপ এখানে আছে যেগুলো বাংলাদেশের অনেক ছেলেরা জানেই না যে স্কলারশিপের নিউজগুলো কোথায় থাকে। আচ্ছা। তুরস্কের গভর্নমেন্টের স্কলারশিপ আছে, রাশিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ আছে, বিভিন্ন দেশের গভর্নমেন্টের স্কলারশিপ আছে, যেগুলোতে বাংলাদেশি ছাত্ররা অ্যাপ্লিকেশনই করে না, ওগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে, আবার ওভাবেই ফেরত যায়। আচ্ছা আচ্ছা। তো আপনারা এগুলোতে ঢুকবেন, চেক করবেন নিয়মিত, যেগুলো আপনাদের কাজে দেয় সেগুলো। আর যারা বিসিএস নেবেন, ভাই পড়ালেখা করতে হবে, কোনো ওয়ে নাই। ধন্যবাদ ভাই এত ভালো ভালো কিছু প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়ার জন্য। আর এখন যেহেতু করোনার যুগ, সো অনলাইনে অ্যাকচুয়ালি অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন কোর্সেরা, স্কিলশেয়ার, ইউডেমি। সো শিক্ষার্থীরা যদি চেষ্টা করেন তাহলে এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে অ্যাবসলিউটলি, পারবেন। অ্যাবসলিউটলি। কোর্সের সার্টিফিকেট কোর্সগুলো অনেক ভালো। হুম। ইনশাল্লাহ স্টুডেন্টরা এই ব্যাপারগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা কিছু স্কিল গ্যাদার করে রাখতে পারেন, যেগুলো হয়তো জি, জি। সামনে আপনারা ইউজ করতে পারবেন। হয়তো এখন লকডাউনে আছেন কিন্তু সামনে হয়তো ইউজ করতে পারবেন। আর সেক্ষেত্রে ভাইয়া আমি এখন প্র্যাকটিক্যাল স্কিলের ব্যাপারটা যদি বলি, যে প্র্যাকটিক্যাল স্কিল যেমন ইন্ডাস্ট্রিয়াল লেভেলের স্কিল বা আহ, যেমন অটোমেশন লেভেলের স্কিল, বা এই স্কিলগুলো মধ্যে কোনগুলো ধরেন শিখলে স্টুডেন্টরা জব মার্কেটে ভালো একটা ইসে পাবে, জায়গা পাবে? আচ্ছা, সিসিএনএ হতে পারে আমি এরকমের। আপনাকে হ্যাঁ। একটা কথা বলি। আপনি শিখবেন ভালো কথা, কিন্তু শেখাটা যেন প্রাতিষ্ঠানিক হয়, শেখাটার যেন একটা নাম থাকে। আমরা বাচ্চা জন্ম হওয়ার পর তাকে হচ্ছে গিয়ে বার্থ সার্টিফিকেট নেই না, কেন নিই? হুম হুম। তার জন্য একটা রেজিস্ট্রেশন থাকে, তার জন্য একটা নাম থাকে। আমাদের দেশের ছেলেরা ইউনিভার্সিটি থেকে পাশ করে ঠিকই, বিভিন্ন জায়গায় হয়তো আহ, নিজেদের ব্যক্তিগত উদ্যোগে শেখে বা যা কিছুই করুক না কেন, কিন্তু এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে, সে যদি কোনো প্রতিষ্ঠান থেকে শেখে, সেখান থেকে যদি সার্টিফিকেট অর্জন করে, সার্টিফিকেটের চেয়েও বড় কথা হচ্ছে লাইসেন্স যদি অর্জন করতে পারে। এখন আপনি লাইসেন্স পাবেন কোত্থেকে? বাংলাদেশে লাইসেন্স দেয়, আইবি থেকে লাইসেন্স দেওয়া হয়। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আপনারা জানেন এআইবি কিন্তু অ্যাফিলিয়েটেড আইবির। আপনার হুম আইবি হুম থেকে হুম। নিতে পারেন। গভর্নমেন্টের কিছু সংস্থা আছে যারা ইলেকট্রিক্যালের উপর ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, সরি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি ইলেকট্রিক্যালের উপর কাজ করার জন্য লাইসেন্স প্রদান করে। খুবই ইজি। আপনি নীলক্ষেতে যাবেন, এই লাইসেন্স উপর বই পাওয়া যায়, চুটি টাইপের বই, সেগুলো কিনবেন, আপনি বোঝার চেষ্টা করবেন, তারপর এগুলোর উপরে যে আপনি পরীক্ষা দিবেন। নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা হয়, সেখানে যে পরীক্ষা দিলে আপনি যদি ক্লাস এ সার্টিফিকেট পান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ইলেকট্রিক্যালের কাজ করতে সক্ষম। এবং এই সার্টিফিকেটটা বিদেশেও হচ্ছে গিয়া আপনার অথরাইজড। সো আর যদি মনে করেন যে আমি এই সার্টিফিকেটটা পাইলাম, আমি সার্টিফিকেট দিয়ে আমি এখন কি কাজ করব, কোনো কিছু করার দরকার নেই, আপনি এই সার্টিফিকেটটা ভাড়াও দিতে পারেন। আচ্ছা। ঠিক আছে, মাসে 10,000 টাকা করে আপনি ভাড়া পাবেন, শুধুমাত্র এই সার্টিফিকেটে কল্যাণে, এই লাইসেন্সের কল্যাণে। বিভিন্ন ইয়ে থেকে আপনি কিচ্ছু করতে হবে না, মানুষ এসে আপনার কাছ থেকে ফোন দিয়ে নিয়ে যাবে আপনার লাইসেন্সের নাম্বারটা, তারা কাজ করবে আপনি লাইসেন্সের আন্ডারে। আপনি খালি মাসে মাসে খালি ভাড়ার টাকাটা গুনবেন, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের কিছু স্পেশালাইজ সার্টিফিকেট আছে বাংলাদেশে, যেগুলো হচ্ছে গিয়ে লাইসেন্স প্রদান করা হয়। আমি চাই আমার ছোট ভাইরা যেন এই লাইসেন্স গুলো নিয়ে নেয়, পাশ করার পরপরই আগে লাইসেন্স নিতে হবে, কোনো কথা নেই। এটা টেলিকমিউনিকেশনে আছে, ইলেকট্রিক্যালে আছে, ইলেকট্রনিক্সে আছে। আচ্ছা আচ্ছা। সেজন্য ধরেন কোন প্রসেসে বা কোথায় এইসব পাওয়া যায়, বা লাইসেন্সের জন্য খোঁজ নেওয়া যাবে, বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে? এটা আপনি আমি আপনাকে বলি, এটা হচ্ছে গিয়া আহ, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এটা সম্ভবত বিআইআরসি, বা আপনি ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন যে ইলেকট্রিক্যাল ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি লাইসেন্সের জন্য কোথায় অ্যাপ্লিকেশন করা আচ্ছা, যায়, এটা এবিসি গুগলে সার্চ করলে পাওয়া লাইসেন্সের, যাবে। হ্যাঁ হ্যাঁ, এবিসি লাইসেন্সের একটা এবিসি লাইসেন্স। প্রচলন।
হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই পরামর্শটি বা এই তথ্যটি ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা মানে অনেক ভালো মতো ইউজ করতে পারবেন। বিকজ এটা অনেক বড় একটা মানে তথ্য। একজন ইঞ্জিনিয়ারের জন্য, একজন ইলেকট্রিক্যাল জি, ইঞ্জিনিয়ারের জন্য এটা অনেক বড় একটা তথ্য। এবং এর মাধ্যমে কি হবে, একটা একটা চর্চা থাকবে, একটা কাজের চর্চা থাকবে হুম, এবং কাজের ধারায় মানে নিজে প্রতিষ্ঠিত থাকা যাবে। যেমন অনেকে অফ ট্র্যাকে চলে যায়, অফ ট্র্যাকে চলে যাওয়ার ব্যাপারটা। অনেক অনেক ইঞ্জিনিয়ারই আছে যারা ট্রিপল ই শেষ করে এরপরে অফ ট্র্যাকে চলে যায়, অফ ট্র্যাকের কোনো একটা কাজ করে। হয়তো আহ, ওই কাজটাতেও সে তেমন ভালো কিছু করতে পারছে না, তাও অফ ট্র্যাকে কাজ করতে হচ্ছে কোনো কারণে বাধ্য হয়ে। সো ওই জি, বিষয়গুলো থেকে হয়তো আপনারা দূরে থাকতে পারবেন যদি এইগুলোর চর্চা করেন। রাইট। এখন আমি জানতে চাচ্ছি যে আমরা ইউনিভার্সিটি লাইফে অনেকগুলো কোর্স করি যেগুলো হয়তো সেরকম এই যে চর্চা করার সুযোগ না থাকায় একটা সময় তেমন মনে থাকে না। এমন কোন স্ট্র্যাটেজি বা গাইডলাইন আছে কি যেগুলা ফলো করলে চাকরির পরীক্ষায় বা ভাইভায় ভালো করা যায় সেই টপিক গুলোর উপরে? দেখেন, আমি আমি যেটা আমি আমি আমার ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে, আপনি যদি বইটা পড়েন, বইয়ের মধ্যে হয় কি, আমরা আসলে নোটে বিশ্বাসী তো। তো নোটে নোট বিশ্বাসী হইলেও আমার কাছে মনে হয় বইটা বেশি ইম্পর্টেন্ট। এবং আমি চাই আমার ভাইয়েরা যেন বই যেন একদম খুব ভালো মতো দাগাদাগি করে। এবং আপনি যখন যেটা পড়বেন তার পাশে বইয়ের মধ্যে নোট লিখে রাখবেন। কেন লিখে রাখবেন? আপনি যখন বইয়ের পাতা উল্টাবেন, তখন ওই জিনিসটি যদি ভুলেও যান, ওই যে পাশে যে হুম, আপনি ছোট নোটটা লিখে রাখছেন না? এইটা আপনাকে অনেক হেল্প করবে পুরো ব্যাপারটাকে আবার মাথার মধ্যে নিয়ে আসতে, ১। ২ নাম্বার কথা হচ্ছে, আপনার যেগুলো মানে এখন আপনারা যারা পাস করে গেছেন, তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, কিছু বেসিক বই, এসি, ডিসি থেকে শুরু করে আ আমাদের যেটা পাওয়ার ট্রান্সমিশন, টেলিকমে যেগুলো কিছু বেসিক বই আছে, সেগুলো আপনারা নিয়ে আসবেন, মানে নিয়মিত রাখবেন এবং নিয়মিত একটু দেখার চেষ্টা করবেন। পুরাতন যেগুলো নোটপত্র আছে, সব দেখার দরকার নাই। আমি আবারও বলছি, সব দেখার দরকার নাই। আপনি সেই জিনিসগুলো দেখবেন যেগুলো আসার মতো। এছাড়া নীলক্ষেতে যাবেন। নীলক্ষেতে গেলে ওইখানে বিভিন্ন সরকারি বলেন, বেসরকারি বলেন, বিভিন্ন পরীক্ষার বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়া যায় ওইখানে। পুরাতন মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাওয়া যায়। সেখানে গেলেও আপনি ওই কোয়েশ্চেনগুলো নিয়ে আপনি সেগুলো বের করে দেখতে পাবেন যে প্রায় 70% কোয়েশ্চেনের মধ্যে একটা সিমিলারিটি আছে। 70% কোয়েশ্চেনের মধ্যে একটা সিমিলারিটি আছে। আপনি সেইভাবে নিজেকে তৈরি করতে পারবেন যে, আচ্ছা আমি এটা করলাম, আমি এই মানে ভাবে ইয়ে করি। এছাড়া কিছু গাইড বই পাওয়া যায়। আপনারা জানেন কিনা জানি না। যেমন পিডিবি, ডিপিডিসি, ডেস্কো, আ বা অন্যান্য যেগুলো আছে, সেগুলোর জন্য মানে পরীক্ষার জন্য সরকারি ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠানের জন্য গাইড বই পাওয়া যায়। আপনি সেখান থেকে ওই গাইড বই নিয়ে কোয়েশ্চেন গুলো এবং তার রিলেটেড অ্যান্সার গুলো আপনারা নিতে পারেন। এটা আপনার ভালো হবে। এটা আমরা অনেকেই জানতাম না। কিন্তু আমি পরে দেখছি। মেইনলি হচ্ছে ধন্যবাদ ভাইয়া। মানে ব্যাপারটা হচ্ছে অনেক মানে প্রচুর ডেডিকেটেড থাকতে হবে। আমার সবকিছু কালেক্ট করে আসলে সিলেক্টিভ ভাবে পড়তে হবে। সিলেক্টিভ মেথডে সবকিছু রাইট। কালেক্ট করে সিলেক্টিভ মেথডে প্রচুর ডেডিকেশন দিয়ে পড়তে হবে। কারণ আমাদের যে এই যে সিলেক্টিভ মেথড যে বলছি, সিলেক্ট করা বা চুজ করা কোনগুলো পড়বো বাছাই করা কিন্তু অনেক ডেডিকেশনের কাজ। মানে হুম, আপনার অনেক মনোযোগ দিয়ে সিমিলারিটি বের করতে হবে বা মনোযোগ দিয়ে বাছাই করতে হবে। মানে এটা অনেক বড় একটা ব্যাপার। মানে আপনি যা বললেন এই বিষয়টা আহ, আমাদের শিক্ষার্থীরা ইনশাল্লাহ নজর রাখবেন। এবার এবার আমি জানতে চাচ্ছি যে ট্রিপল ইঞ্জিনিয়ারদের দেশের বাইরে পড়তে যাওয়াটা তার প্রফেশনাল লাইফে কতটা প্রভাব ফেলতে পারে? আচ্ছা দেখেন, আপনারা আসলে ১ম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আপনি আসলে কোন দিকে যেতে চান? একাডেমিক দিকে, না মানে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেট লেভেলের দিকে? আপনি যদি একাডেমিক দিকে যেতে চান, তাহলে অবশ্যই দেশের বাইরে পড়তে যাওয়াটা আমার পক্ষে মনে হয় মানে সবচেয়ে বেশি উপযুক্ত। কারণ দেখেন, আমাদের দেশের ইউনিভার্সিটি গুলোর চেয়ে বিদেশের অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর র‍্যাংকিং এ অনেক উন্নত। হুম? সেখানে ভালো কাজ হয়ে থাকে, ভালো প্রফেসর আন্ডারে ভালো কাজ হয়ে থাকে। তো আপনি যদি একাডেমিক দিকে যেতে চান, তবে অবশ্যই হচ্ছে গিয়ে বিদেশে, মানে বিশেষ করে আমেরিকান, জাপানিজ, আ আ ইউরোপিয়ান ভালো, ভালো ইউনিভার্সিটি গুলোতে যাওয়াটা উত্তম বলে মনে করে থাকি। আর যদি বিদেশে যদি চাকরি করতে চান, তাহলে আপনি যদি দেশে মাস্টার্স করেন, এটাও কিন্তু ভালো।
আপনি কিন্তু দেশে মাস্টার্স করে কিন্তু বা গ্র্যাজুয়েশন করেও কিন্তু বিদেশে ভালো জায়গায় কিন্তু যেতে পারবেন। আপনাকে জাস্ট ওই প্রতিষ্ঠানগুলোতে নক করতে হবে, তাদের জবগুলো ওপেনিংগুলো দেখে সেই হিসেবে নিজেকে প্রস্তুত করে সিভিটা আপনাকে ড্রপ করতে হবে। কারণ আপনি মানে প্রস্তুতি না নিয়ে যদি সিভি ড্রপ করেন তাহলে আপনার সিভি কাউন্টেবল হবে না। সেটা আপনি যত মানে ভালোভাবেই সিভি লেখেন না কেন, আপনাকে ওই জব রিলেটেড আপনি যোগ্যতা অর্জন করে সেবার না হোক পরের বারের জন্য হলেও আপনি ওভাবে সিভিটা ড্রপ করলে আপনি অন্তত ভাইবা দেওয়ার জন্য ডাক পাবেন। ধন্যবাদ ভাইয়া। ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা এই বিষয়গুলো ভালো মতো খেয়াল রাখবেন এবং ভাইয়া যেই প্রসেসটা বললো এই প্রসেসে যদি আগানো হয় তাহলে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আশা করা আমি আমি যাচ্ছে। কোনো আমি কোনো প্রসেস বলি না, আমি জাস্ট একটা নর্মাল একটা সাজেশন। ধারণা দিচ্ছি। প্রসেস যদি আপনি বলতে চান তাহলে আমি বলতে পারবো, যেমন ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে গুগলে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কেউ বাধা দিবে না, কিন্তু আপনাকে কিন্তু ওই জব রিলেটেড ওইভাবে আপনাকে নিজেকে প্রস্তুত করে তারপর আমার উত্তরটা হচ্ছে নিজেকে প্রস্তুত করবেন, যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত করবেন, করার পর আপনি ময়দানে নামবেন। আমরা বাংলাদেশে প্রতিযোগিতা করতে ব্যস্ত, কিন্তু যারা বিদেশে প্রতিযোগিতা করে, যারা বিদেশে চাকরি করে, তাদের আশেপাশে কিন্তু সারা দুনিয়ার ক্যান্ডিডেট কিন্তু থাকে। আপনাকে মনে রাখতে হবে যে আপনিই সেরা, এইটা মাথার মধ্যে রাখবে। আপনি কিন্তু ভয় পেলে চলবে না কিন্তু। ইন্টারন্যাশনাল ভাবে প্রতিযোগিতাটা নিয়ে আসতে হবে মনের না, মধ্যে। আপনি আপনি প্রতিযোগিতা আনবেন না, আপনাকে মাথার মধ্যে রাখতে হবে আপনি সেরা, এবং আপনি যদি একজনও যদি কেউ চাকরি পায় সেটা আপনি পাবেন। আচ্ছা, আচ্ছা। হুম। এটা অনেক বড় একটা মানে মানে ভালো একটা বিষয়। মানে এই জিনিসটা আসলে আমাদের মনে রাখা উচিত। বা মানে নিজে মন থেকে যদি আমরা মোটিভেটেড না থাকি তাহলে হয়তো অনেক কাজই সামনে আর আগায় না। নিজেকে নিজে সেলফ মোটিভেশন যেটাকে বলে। সেলফ মোটিভেটেড থাকা আসলে সেলফ অনেক বড়। সেলফ মোটিভেটেড, দেখেন আমি মোটিভেশন মানে স্পিকারে মোটিভেশন স্পিচ আপনি যতই শোনেন, নিজে নিজে ওই যে আপনি যেটা বললেন না, সেলফ মোটিভেটেড হইলে না হইলে সমস্যা। এই এই ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি, দেখেন যখন ঝড় হয়, তাই না? হ্যাঁ, যখন ঝড় হয় তখন হচ্ছে দেখবেন যে অনেক পাখি মারা যায়, কিন্তু ঈগল পাখি হুম, মারা যায় কি? ঈগল পাখি মারা যায় না। কারণ ঈগল পাখি কি করে, ওরা ঝড় যখন আভাস পায় তখন তারা মেঘেরও উপরে চলে যায়, উপর থেকে ঝড়ও দেখে, নিচের ধ্বংসলীলাও দেখে, ওদের কিন্তু কিচ্ছু হয় না। তো আপনাকে এমন জায়গায় উঠে নিচে দেখতে হবে যে নিচে আসলে কি হচ্ছে। আপনাকে পাখি হতে হবে, ঈগল পাখির মতো হতে হবে, ওই চুলিপ পাখি হয়ে লাভ নেই। অনেক বড় মানে অনেক চমৎকার একটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটা আমাদের বুঝিয়ে দিলেন। মানে এটা অনেক বড় একটা চমৎকার একটা উদাহরণ ছিল। আ তাহলে ভাইয়া আমি জানতে চাচ্ছি যে এক্ষেত্রে কেউ যদি প্রবাসমুখী না হতে পারে, দেশেই থাকতে চায় তাহলে কিভাবে প্রিপেয়ার করতে পারে নিজেকে? মানে কোন সেক্টরে প্রিপেয়ার আপ- করতে পারে? আপনি কি দেশের চাকরির ব্যাপারে বলছেন? হ্যাঁ, যদি কেউ দেশেই থাকতে চায় বা যেকোনো কারণেই হোক। সেম, আপনি আপনি দেশে চাকরির ক্ষেত্রেও যদি বলেন নিজে দেখেন, আমি আবারও বলি যে বিদেশে স্কলারশিপ বলেন বা যেখান থেকে বলেন, আপনি নিজেকে ভাগ করবেন, ৫টা ভাগে ভাগ করেন। প্রথম কথা আপনার রেজাল্ট, আপনি একটা ইউনিভার্সিটি থেকে পাশ করছেন, তাই না? আমার রেজাল্টটা কি? আচ্ছা, আমার রেজাল্ট এটা। আমার রেজাল্ট ছাড়া আর কি পারি আমি? আমার রেজাল্ট ছাড়া আমি কি পারি? আপনি একটা যখন সিভি জমা দিবেন তখন সেখানে কি দেখে? আপনার রেজাল্ট দেখবে। তারপর আর কি দেখে? আপনার জন্ম তারিখ দেখে ওদের কোনো লাভ নেই তো। আপনি কি পারেন সেটা দেখবে। তাই না? হুম, কি পারেন? আপনি ওখানে লিখলেন যে আমার একটা ইলেকট্রিক্যালের সার্টিফিকেট লাইসেন্স আছে। আপনি এবিসি লাইসেন্স পাইতে হবে তা না। আপনি বিসি পাইলেন, সমস্যা নেই। পাইছেন তো? আছে তো? আপনি লিখলেন হুম, যে আমি সি, সি প্লাস প্লাস বা জাভা বা সিসিএন এ আমি সার্টিফাইড, আমার সার্টিফিকেশন আছে। এটা কি করলো? ওই যে আপনি যে ওটা মানে ১০০ মার্কে যদি আপনি যদি রেজাল্ট যদি ২০ হয়, এগুলো কিন্তু প্রতিটাতে কিন্তু কাউন্টিং হবে কিন্তু এক্সট্রা মার্ক। আপনি লিখলেন কি? আপনি ধরেন বিদেশ যাবেন না। তারপর আপনি হুম, হুম। আইএলটিএস পরীক্ষা দিছেন। কেন দিছেন? আপনি কারণ ওখানে শো করলেন যে আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি এবং আমি 6 বা 6.5 মার্কস পেয়েছি।
এটা কি হলো, একটা প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট হলো। তখন ওই প্রতিষ্ঠানের লোক বুঝবে এ 6.5 পাইছে, মানে তার ইংরেজিতে ভালো দখল আছে। হুম হুম ঠিক আছে, এরকম করে আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দেখাবেন, আপনার দেখাবেন, সবকিছু প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক, নন প্রাতিষ্ঠানিক। আমি ভালো ক্রিকেট খেলতে পারি, কেউ দেখছে আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন? কোন প্রমাণ আছে? আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন, ভালো কথা, যেখানে খেলছেন তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসেন, কাগজ জমা হুম। দেন, কিন্তু মানে এই রিসেন্টের মতো ভুয়া সার্টিফিকেট দিয়ে না, তাহলে কিন্তু সমস্যা আছে। ও ও বিতর্কিত একটা বিষয়। ও সেটাই। সার্টিফিকেটকে ওনারা ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে একদম, মানে মানে কি, মানে ফাউন্ডার। জি, কারণ যারা আপনাকে নিয়োগ দিবে তারা কিন্তু বুঝবে আপনি যে আপনি যা করে আসছেন, তারা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে। হুম। অনেক বড় একটা বিষয় নিয়ে কথা বললেন আসলে। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের যারা নাকি নীতি নির্ধারক এবং যারা শিক্ষার্থী সবাই হয়তো, মানে সবাই যদি এই বিষয়গুলো ফলো করে চলে তাহলে ইনশাল্লাহ আমাদের অনেক সমস্যাই হয়তো সলভ হয়ে যাবে অনেকাংশেই। আরেকটা আহ আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান জব মার্কেটে দেখা যায় যে যেসব জব আমরা ট্রিপল ইঞ্জিনিয়ারদের জন্য উপযুক্ত হিসেবে জানি, সেসব অনেক জবের সার্কুলারে উল্লেখ করেই দেওয়া হয় যে নারীরা যেন আবেদন না করেন। এমনকি খুব বেশি জটিল না, মানে ধরেন রিস্কি কাজও না, এমন অনেক চাকরিতেই দেখা যায় যে শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন, এমন একটা উল্লেখ করা থাকে। কারণ আর তার মধ্যে এমনিতেই আমরা জানি যে ট্রিপল ইঞ্জিনিয়ারদের কাজের পরিধি এদেশে খুবই কম, নগণ্য, রিসার্চ খুবই কম। তাহলে নারীদের চাকুরির মার্কেট তো বলা চলে আরো কমিয়ে ফেলা হলো। সো অনেকেই এই এই মানে মার্কেটে টিকতে না পেরে অফ ট্র্যাকে চলে যাচ্ছেন। সো আমরা যদি অফ ট্র্যাকে গুলোকে না ধরি, তাহলে আসলে অনেক নারী বিদেশে চলে যাওয়া অথবা লেকচারার হিসেবে কাজ শুরু করলেও একটা বিরাট অংশের নারী হচ্ছে তাদের ডিগ্রির উপযুক্ত কিছুই করতে পারেন না। সেক্ষেত্রে ট্রিপল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা নারীদের জন্য কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? দেখেন, এটা যদি মনে করেন তাহলে ট্রিপলি বলে কোনো কথা নাই। এটা বাংলাদেশে তাহলে সব সব সাবজেক্টে যারা পড়ালেখা করছে, সে ডাক্তারি হতে পারে, মনোবিজ্ঞান হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, সব ক্ষেত্রে এই ধরনের হতে পারে। কাহিনীটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আপনার পরিবার আপনাকে কতটুকু সাপোর্ট দেয়। এই জিনিসটা আচ্ছা, পরিবার আচ্ছা। থেকে আসবে। এই জিনিসটা সাবজেক্টের উপর নির্ভর করে না। আপনার পারিপার্শ্বিক কিভাবে আসবে, আপনার পরিবার কিভাবে আসবে, সাপোর্ট দিবে, তার উপর নির্ভর করবে। কারণ পরিবারের সাপোর্ট পেলেই আপনি অনেক দূর যেতে পারবেন। পরিবারটা এই জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনার পরিবার যদি এক্ষেত্রে যদি না বুঝতে চায়, পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন, সে যেটা আপনার নিজস্ব দায়িত্ব। হুম। আর যে চাকরির ক্ষেত্রে বলেন, দেখেন, আমাকে যদি আপনি বলেন যে প্রেগনেন্ট হওয়ার জন্য, এটা তো আমার পক্ষে সম্ভব না রে ভাই। এটা তো আল্লাহ হচ্ছে গিয়া প্রতিটা মানুষকে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট দায়িত্ব বা একটা ক্যাটাগরির মধ্যে ফেলে রাখছে। ঠিক আছে। তো সরকারি যে সকল ক্ষেত্রে যেখানে বলা হয় যে পুরুষদেরকে, আমি আমি দেখি নাই যদিও সব ক্ষেত্রে নারী পুরুষ সমানই বলা হয়, কিন্তু যদি কোথাও বলা হয়ে থাকে যে সরি, পুরুষদের অগ্রাধিকার দেওয়া হবে, তাহলে বোঝা যাবে। দেখেন, নারীর নারীরা সাধারণত সংসার থাকে, বা ধরেন বাংলাদেশের যে আর্থসামাজিক এখন যে ব্যাপার আছে, যে ইনসিকিউরিটির ব্যাপার, ধরেন রাত্রেবেলা একটা আপনাকে একটা বনে জঙ্গলের মধ্যে একটা টাওয়ারের কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশে সিকিউরিটির একটু প্রবলেম আছে, একটু মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা প্রবলেম আছে। এই জন্য হয়তো তারা হয়তো বলে রাখে যে এক্ষেত্রে ছেলেরা হচ্ছে গিয়া অগ্রাধিকার পাবে। অগ্রাধিকার পাবে মানে এই না যে মেয়েরা অগ্রাধিকার, মেয়েরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ঠিক আছে। তো এই আসলে ব্যাপারটা আসলে এটা সাবজেক্টের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে পারিপার্শ্বিক, সামাজিক এবং পরিবারের উপর। হুম। ধন্যবাদ ভাইয়া এই এই কনফিউশনটা আমাদের দূর করার জন্য, বিকজ এটা নিয়ে আসলে অনেকেরই প্রশ্ন ছিল বা অনেকেরই জিজ্ঞাসা ছিল এই বিষয়টা নিয়ে। সো এখন আমি জানতে চাচ্ছি হচ্ছে যে ট্রিপল ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক সেক্টরে যতটুকু অবদান রাখছেন, আপনি হয়তো একটু আগেই কথায় এই ব্যাপারটা হয়তো বলে দিয়েছেন যে ইলেকট্রনিক সেক্টরেই মানে একদম নগণ্যভাবে অবদান বা ফোকাস করতে পারছেন।
সো সেই বিষয়টা নিয়ে আপনি অলরেডি বলেছেন। তো এখন যদি অল্প কথায় জাস্ট কয়েকটা কি পয়েন্ট যদি বলতেন যে ইলেকট্রনিক সেক্টরে আমরা কিভাবে তাহলে ফোকাস করতে পারি? ইলেকট্রিকটা মানে ২ টা যেন প্যারালালি আমরা ফোকাস করতে পারি সেই বিষয়টি। আচ্ছা, আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিই। হুম, আহ, হুম। ইয়োকোহামা শহরের নাম শুনছেন, জাপানের কানাগাওয়া প্রিফেকচারে, এটা হচ্ছে রাজধানী। কানাগাওয়া প্রিফেকচার আর একটা শহর আছে নাম কাওয়াসাকি, ইয়োকোহামার পাশেই। তো এইখানে আপনার সনির হচ্ছে গিয়ে আর&ডি আছে, সনি আর&ডি আছে। তো আমরা যে সনি মোবাইল ব্যবহার করে থাকি বা হুম, এই ধরনের কিছু করে থাকি, এক্ষেত্রে এদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় এখানে কানাগাওয়াতেই হয়ে থাকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এইখানে যে 50 জনের যে আর&ডি টিম আছে তার মধ্যে 27 জন বাংলাদেশি। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এবং 27 জনের মধ্যে 16 জন যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পাশ করছে। আচ্ছা, আচ্ছা, খুবই বড় কিন্তু অ্যাচিভমেন্ট। কিন্তু তারা এখানে আর&ডি তে কাজ করছে একটা টিমের আন্ডারে তারা। তো যে ব্যাপারটা হচ্ছে, আপনি ইলেকট্রনিক্সে বাংলাদেশে এখন ফিল্ড অনেক গড়ে উঠছে এবং এই জন্য আপনাকে আহ, মানে ওয়ালটন হতে পারে, স্যামসাং হতে পারে, এবং ভবিষ্যতে আরো অনেক কোম্পানি আসতেছে। এবং খুব রিসেন্ট 1-2 বছরের মধ্যে আরো অনেক কোম্পানি আসবে। যেমন বাংলাদেশের সেমি কন্ডাক্টরের কাজ এখন পর্যন্ত শুরু না হইলেও আমি যেটা শুনেছি যে 1-2 বছরের মধ্যে বাংলাদেশে সেমি কন্ডাক্টরের ফ্যাক্টরি তৈরি হতে পারে। তো বাংলাদেশ আসলে আগের তুলনায় ইলেকট্রনিক্স অনেক আগাই গেছে। আপনাকে খালি একটু মানে চোখ কান খোলা রেখে অ্যাপ্লিকেশনটা করতে হবে, বা আপনাকে ওই ইলেকট্রনিক্স এর উপর আপনার হচ্ছে গিয়ে অনলাইনে কিছু কোর্স আছে সেগুলো করতে পারেন। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোর্সগুলো বই কিনে করতে পারেন। যদি না পারেন তাহলে অনলাইনে থেকে, ইউটিউব থেকে শিখতে পারেন বা অনলাইনে কোর্সগুলো করতে পারেন। ধন্যবাদ ভাইয়া। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক দর্শকেরই কনফিউশন ছিল। ইনশাআল্লাহ এখন আ অনেকের অনেক সমস্যার বা কনফিউশন ইনশাআল্লাহ দূর হয়ে গিয়েছে। আর আমরা দর্শকদের আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর সঠিক মানে একদম কমপ্লিটলি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়েছেন। এটা খুবই ইফেক্টিভ। আশা করি আপনার পরামর্শগুলো শিক্ষার্থীদের ক্যারিয়ার বাছাই, স্কিল ডেভেলপমেন্ট সহ সকল ক্ষেত্রে খুবই বড় ভূমিকা রাখবে। আর জি। আশা করি আজকের আলোচনা ও আপনার পরামর্শে অনেকের সমস্যা সমাধান করে স্বপ্ন পূরণে কাজে আসবে। আর আ আমাদের মাঝে আ মানে অনেকেই হচ্ছে আ রিকোয়ারমেন্ট বা অ্যাপ্লিকেশন প্রসেস ইত্যাদি জানতে বা বুঝতে আমাদের এপ্লাই করার সময় বা বয়স যেটাই বলেন, সবই অ্যাকচুয়ালি একসময় ফুরিয়ে যায়। আর একটা সময় অনেকেই অফ ট্র্যাক এর কোনো আ কাজে জয়েন করেন। আমরা যদি আজকে থেকেও শুরু করি, তবুও কোনো প্রপার গাইডলাইন না পেলে আমাদের হয়তো অনেক কনফিউশন বা ভুল প্রসেস নিয়েই ৫ থেকে ৭ বছর কেটে যাবে অনায়াসে। হুম। আপনি আজকে একদম প্র্যাকটিক্যাল ভাবে একদম ফ্র্যাঙ্কলি যতগুলো কথা মন থেকে শেয়ার করলেন, এরকম আন্তরিক সহযোগিতা বা গাইডলাইন পেয়ে আমরা মানে আসলেই ভাগ্যবান। আচ্ছা আমাদের হচ্ছে আম আ মানে মোটামুটি আমাদের আজকে অনেক দূরই আমরা করে ফেললাম লাইভ মানে অনেকটা সময়। হুম। দর্শকবৃন্দ আমরা আপনাদের মানে আমাদের এই স্বল্প সময়ে যতটুকু সম্ভব আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। এছাড়াও আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে রাখবেন। সেগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা কালেক্ট করে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এছাড়াও যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ বা যেকোনো প্রশ্ন জানতে চাইলে এআইইউবি কোর্স সলিউশন বা এসিএস এর ফেসবুক পেজে ইনবক্স করবেন। এআইইউবি কোর্স সলিউশন টিম অবশ্যই বেস্ট সলিউশন দিয়ে বরাবরের মতো আপনাদের পাশে ছিল, আছে ও থাকবে। আমরা আমাদের লাইফ আমরা কিন্তু এই ধরনের কোনো কোর্স সলিউশন টিম পাই নাই ভাই। আমরা মানে সিরিয়াসলি এই ধরনের যদি কোনো প্ল্যাটফর্ম পাইতাম, আই থিংক আমরা আরো ভালো করতে পারতাম। ভাইয়া আপনারা যেহেতু এখন প্রতিষ্ঠিত বা আপনারা এখন একটা এমন লেভেলে চলে গিয়েছেন যেখান থেকে আপনারা একদম মানে আমাদেরকে যদি গাইড করেন তাহলে আমরা মানে শিক্ষার্থীরা একদম প্রপার গাইডলাইনটা পেয়ে তাদের টাইমটা সঠিকভাবে ইউটিলাইজ করা মানে সহজ হবে তাদের কাছে। তো আমরা আসলেই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাদের সাহায্য করছেন এইভাবে করে। সো জি, আমরা থ্যাংক ইউ আমাদের সো লাইভ মাচ। সেশনের
আমরা আমাদের লাইভের একদম মানে শেষ দিকে চলে এসেছি ভাইয়া। দর্শকদের উদ্দেশ্যে ক্যারিয়ার গাইডলাইন বা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যদি কিছু বলতে চান আরকি এখন। আচ্ছা, কিছু আমি যদি বলতেন। আমি একটা সেন্টেন্স বলবো, সেটা মাথার মধ্যে রাখবেন। সেন্টেন্সটা হচ্ছে মিনিমাম কস্ট ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। এটা লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর লাইফে প্ল্যানিং করে চলবেন। উইদাউট প্ল্যানিং কোনো কিছু ঠিক মতো হয় না। আর নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিজের মনের শান্তির জন্য। হুম। আ অনেক, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। কারণ আপনি এই যে আপনি যে মানে আমাদের উপকার করে বা আমাদের সাথে এই লাইফে অ্যাটেন্ড করে, কোঅপারেট করে বা মানে আমাদের যে এত সাহায্য করে, এত পরামর্শ দিয়ে যে মানে এইসব পরামর্শ দেওয়ার ফলে বা অন্যকে হেল্প করার মাধ্যমে যে শান্তিটা পাওয়া যায়, এইগুলা আসলে আমাদের লাইফের অ্যাচিভমেন্ট। মানে আমাদের লাইফের মেইন অ্যাচিভমেন্ট তো এগুলাই আসলে। সেটাই। সো আমিও আপনাকে আনন্দিত যে আমি জি, আমিও আনন্দিত যে আমার যদি কোনো পরামর্শ কারো যদি কোনো প্রকার একটুমাত্র ইফেক্ট ফেলে থাকে, আলহামদুলিল্লাহ, তাহলেও সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি তো অনেক ক্ষুদ্র মানুষ। তো মানে যেটুকু কথাবার্তা হলো, আমি জানি না কতটুকু কার কি মনে কি প্রভাব পড়েছে বা না পড়েছে আমি জানি না। বাট যদি কারো যদি কোনো বিন্দু মাত্র উপকার হয়ে থাকে, আমার মতো এই ক্ষুদ্র মানুষের জন্য এটাই অনেক বড় পাওয়া। ইনশাআল্লাহ ভাইয়া আপনার পরামর্শগুলো প্রতিটা কার্যকর পরামর্শ ইনশাআল্লাহ আমাদের দর্শকরা এবং আমরা নিজেরাও আমাদের লাইফে একদম মানে পরিপূর্ণভাবে করার চেষ্টা করব। হয়তো হবে না পরিপূর্ণ কিন্তু আমরা চর্চার যদি করতে থাকি যে চেষ্টা করব, চর্চা করব। এই চর্চার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে আমাদের নিজেদের অভ্যাসে পরিণত করতে পারবো কোনো একদিন ইনশাআল্লাহ এবং সেই অনুসারে আমরা ইনশাল্লাহ। কোনো একদিন আমরা আউটকামও পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আপনি যদি আপনাকেও ধন্যবাদ। আপনি যদি এখন অনুমতি দেন তাহলে আমাদের অবশ্যই। আয়োজন শেষ করতে পারি। অবশ্যই, অবশ্যই। আপনাকেও ধন্যবাদ। যারা শুনেছে, যারা দেখেছে, তাদের সবাইকে ধন্যবাদ। আমাকে আসলে এরকম একটা প্ল্যাটফর্মে, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কথা বলার জন্য সুযোগ দিয়ে। ধন্যবাদ ভাইয়া। আমরা আসলেই কৃতজ্ঞ আপনাকে পেয়ে। সবাই যতটা সম্ভব ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বিশেষ অতিথির সাথে আবারও আমরা হাজির হব বিশেষ কোনো সমস্যার সমাধান নিয়ে। চোখ রাখুন AAB কোর্স সলিউশনের ফেসবুক পেজ এবং গ্রুপে। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।